আমি তো এমন না আমি তোমার একটা খারাপ কথা বলছি। ইয়ার পরে মনে করেন আমি আত্মহত্যা করতাম যাই, যাওয়ার পরে মানে আত্মহত্যা করতে যান মানে কি করেন আপনি? বাচ্চা নিয়ে কি করেন দূর পর্যন্ত? পড়াশোনা বাই করিনি। একদমই পড়াশোনা করেননি? জি না। আপনার বাবা কি করতো? আমার আব্বু কলবাইন নেই তো আগে। কল বানাতো মানে? মানে গামছা বেন নেই তো। ও গামছা বানাতো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 বোন 1 ভাই। আপনি বড় সবার? হ্যাঁ আমি বোনি মতো আমি বড়। আপনি বড়? হ্যাঁ। আচ্ছা। আর ভাই? ভাই আমার বড়। ভাই আপনার বড়? হ্যাঁ। তো এই ভাই বোনরা এখন কোথায় আছে, কি করে? জি না, মানে অগলগা যোগাযোগ নেই আমার। যোগাযোগ নাই? জি না। আপনার বিয়ে হয়েছে কতদিন আগে? বেশি মনে করেন রোজা মেয়ে আমার বিয়ে ছিল। কোন রোজা? মানে আগের রোজা, গত রোজা নাকি তার আগের রোজা? আগের রোজা। অনেক আগের। 2-3 বছর হবে বিয়ে হয়েছে? 2-3 বছর হয়েছে। তো আপনার বিয়ে হয়েছিল একজন রিক্সা চালকের সঙ্গে? হ্যাঁ। আচ্ছা, তো রিক্সা চালকের সঙ্গে বিয়ে হওয়ার পরে সংসার কেমন ছিল? মনে করেন সংসার বেশি ভালো আছিল না। কেন? কেন অন্য প্রতি মানে মায়া নিশা আছিল। আচ্ছা আচ্ছা। তো 1 দিন 2 দিন কাজ করে আইতো, মানে আমার লগে অশান্তি করতো। তো 1 দিন 2 দিন আমার খালি আমি হিসাব লওয়ার পরে বলছে তুই হিসাব লস গেলে গিয়া তো কি সমস্যাটা, তো খাওয়ান খোরাক দিতে লইছিলে। আমি কইছি না এই আমার হিসাব দিতে হইব, সংসার চালাইতে সব কিছু লাগে। 1 দিন 2 দিন আমার প্রচুর মাথু রিক্সা চালাইতে না আইয়া। হ্যাঁ মারার পরে। কোথায় থাকতেন আপনি? শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি হচ্ছে কুমিল্লা। কুমিল্লাতে? হ্যাঁ। আর আপনার জন্ম জেলা? আপনি কোথায় জন্মগ্রহণ করছেন? ইয়াত পরমসিদ্ধি। হ্যাঁ, নরসিংদীতে? হুম। আচ্ছা, এখন থাকেন কোথায়? এখন থাকি নারায়ণগঞ্জে? হুম। আচ্ছা, তো তারপরে কি হলো বলেন? এবারে মারার পরে মানে অনেক ইয়া করছে। তাছাড়া বাইরে চাইছে, বাইরে নিছে গা একবার, কারণ আমার ভাত খাওয়াইতে দিতাম না। আমি কই ভাই যদি আমার জীবন যত কষ্ট হোক যত যত বানুক আমি আমার ভাত খাম। কেন খাবেন? আপনাকে মারধর করে? তোমরা মানা করো না। তো মানুষের জীবনে বিয়ে বয় কয়টা? আচ্ছা। একটি বয়। আচ্ছা, মানে এই আসে আর কি। ওকে। এরপর আমার প্রচুর মারতো, মারার পর আমি যাইতাম মানে জিততে যাইতাম গা। তো ভাবছি ওই কি খাইব, গরমে রান্না নাই, বাড়ি নাই, কিছু নেই। আবার জিত মিষ্টির মতন আবার গেছি গা। যার পরে ওই আমার কাছে মাপ চায়, মানে ওই অন্যায় করছে মাপ চায়। মাপ চাওয়ার পরে আর কি আমার মানে ঠেলে শিক্ষা দিতেছে, থাক তুমি মাফ করে দিছে। আমরা বাসা ভাবছি ওই কাজই করে, কিন্তু 1 দিন 2 দিন ওই মায়ের সাথে যোগাযোগ করে, মানে মায়ের লাগে ফোন নম্বর নিয়ে কথা বলে, মানে এই ব্যাপারে কি তা আমি জানি না। আমার অজান্তে মানে এই কাজটি করছে পরে হিয়ার আমি বালাবুড়ি কেউ কিছু করি না। আমি জানি ওই আমার মায়ের দূর করে প্রচুর, মানে এমন মায়ের মারবো মানে বলার মতন না, মানে শরীরে অঙ্গে হয় বেল দিয়ে বাইরে। কি দিয়ে বাড়ায়? বেল দিয়ে। বেল্ট? হ্যাঁ। আচ্ছা। বাইরের পরে আমি কইছি না আমি খাইতাম না, তোমার ভাত খাইতাম না, আমি যামগা। তোর যাইতে দিলে না তুই যাবি, মানে বলতেছে। আর আমি কই না আমি তোমার ভাত খাইতাম না। এবার বাইর লগে ফোন দিল, ফোন দিয়ে বললো, বাইরের লগে কথা কইলো, কয়ে করছে তুমি মারছো কে ওরে, অন্যায় করছে দেখে মারছি। কি অন্যায় করছে আমার বোনি তো বালা কতই কইছে, মানে অনেক হিসাব দেওয়া লেগে, হিসাব দেওয়া নাকি লেগে, কয় টাকার কাজ করছো তো বলবোই, স্বাভাবিক, সংসারের মধ্যে ইয়া লাগে না। হেরে বলছে পরে আমার ভাই বুঝায় যাই দিয়ে দিছে। তো ভাইও বিয়ে করছে, আল্লাহ একটা ছেলে আছে মাশাল্লাহ। আরে তো ভাই ভাবলো আমার সংসারে তো আমি চালাইতে পারি না, আমি অসহায়, আমি রিক্সা চালাই ভাত খাই, মানে বাইর বইটা বেশি ভালো না, মানে অশান্তি করে আর কি। আমি ভাবলাম থাক এন যত অশান্তি তো জামাইলে তো অশান্তি থাক, যত কষ্ট মষ্ট করে ভাত খেয়ে মাটি তলে চলবো, আমার জীবন আর কিছু লাগবে না। এটাই আমার সুখ, এটাই আমার ঠিকানা। এবার আয় ফেললাম, আয়ের ফলে মানে আর যাইনি, বাসায় যাইনি। ভাই ফোন করতেছে তুই আয় বেড়াই যাম, কিনা আমার দরকার নেই, আমি বেড়াইতে আইতাম না। ওই মায়ের ফোন করে, কয় তুমি কই, কয় আমি এমন জায়গা মেয়েদে আসি, তুমি আইও। কহি আমার লগে, আরিফে আমার লগে, কথা কন যেত না। 2-3 মিনিট পর আইতাছি, আমার লাগতো না শরীরে আমি আইতাছি। গিয়া করছে কি মনে করেন বাইক গেছে, সেরি মা অনেক কিছু রাঁধছে, রান্ধার পরে মানে খাওয়া দাওয়া করতেছে, হঠাৎ আটকাইছে বাসায়, ঘরে আইসে আয়া কি করি আমি কি ভাত খাইছ আমাকে? না আমি তো ভাত খাইনি, আমি তো তোমার লাগে বই রয়েছি, একসাথে খামু সবাই মিললা। কয় না আমি খাই বসছি। আমি তুমি
কোন বাসায় গেছো তুমি খেয়েছো? কয়েকটা মেয়ে আমার খাওয়াই দিছে। মানে এমন কালে ফোন আমার পরে আমি রিসিভ করি। আমি কই, হ্যালো, আপনি কে? আমি চাঁদনি। এরপর আমি কই, আপনি ওর সাথে কতদিনের সম্পর্ক? ও 3-4 বছর হইব সম্পর্ক। 3-4 বছর হইব সম্পর্ক, হয়তো আমি জানি না, আমারও জানতে এই কাজটা করলো। কয়েক বছর তোর লাইন তুই কি করবি? তোর জীবন থেকে তোর আমার তোর বুয়ার তেনা কাইলে লিয়ে যাম। ঠিক আছে, লিয়ে যাই গা, সমস্যা নাই, নিলে নিবি গা, কিছু করার নেই। মানুষের কি জোর করে কি রাখতে পারে? রাখতে পারে না। আবার প্রচুর মানে মিলের সামনে গিয়া, মানে আমি রাস্তায় যাইতেছি, মিলের সামনে গিয়ে আমার দৌড়ে হয়েছে, মারবো। শুধু মেয়ে ধরছে, আবার আবার মনে করেন লাইতেছে পরে আমি আইসি পরে মনে করেন বাচ্চারা বাচ্চা হয়েছে, যেমনি ভাইয়ের সাথে রাখমাক, ওর বাপের সাথে রাখমাক হইয়া গেছি গা, মার্চের দিকে গেছি গা, পরে আইসি ওই কাজ করতেছে। আমাকে এদিকে আসো, এবারে গেছে। আমাকে তোমার মাইয়া হয়েছে, সিজারে মাইয়া হয়েছে। মানে আপনি তখন সন্তান সম্ভব ছিলেন? হ্যাঁ, মাইয়া আছে, মাইয়া হয়েছে, তুমি আসো। মানে কি দেখে নাই, ওই সিজার যে করছে ওই দেখে না। মারার পরে মানে আমি গেছি গিয়া, মানে আমার শিলি জায়গা মধ্যে মানে রাতি দা শিলি জায়গা ছুটার চাইছিল, মানে শিলু খোয়াই লাইতে, হয়তো ডাকাইতের মতো মারধর করে। হিয়া পরে আমি কই, তোমার মাইয়া হয়েছে, তোমার মায়েরা করলো? কর না, আমি মাইয়া করলেইতাম না। ইয়া করছে, তুই যেদিকে টেনেছ তুই সেদিকে দিকে, আমার এটা বলতেছে। আমাকে কে তুমি? আমাকে ওরও কে লিগিয়া? আমি যে রুমে থাকতাম আমার এই রুমে লয়ে যাও। কয় না, তোমার নেওয়া যেত না। আমি কে? কয় হ, আমি একজনের তেনে জিজ্ঞাসা করলি, আমাকে হঠাৎ আমার বাদে তো তোমার কিন্তু লোক নেই, তুমি কাতে জিজ্ঞাসা করবা? হে আবার কয় হ। আমি কই, তুমি কি বিয়ে করছো? মানে তোমার বাবা বুঝা যায় তুমি বিয়ে করছো? হে আবার কয়, হ্যাঁ আমি বিয়ে করছি। আমার বুকটা, আমার আসমানটা ভাঙ্গে পড়ছে। মানে এমন বলার মতন না, মানে বাচ্চারা বাবার মুখ দিকে তাকায় রয়েছে, মানে আমি কিন্তু সহ্য করতে পারি না। আমি কই, যাই কইছে ওর বিয়ে করছে তুই কিতে আইসি, আমার বিয়ে করছে তুই কিতে আমি আইসি, আমার বাসায় লিয়ে যাও। ওর বাসায় না নিয়ে কি করলো, অর্ধেক রাস্তার মধ্যে আমার ফালাই দিয়েছে। পরে কি করবো, এই কাঁচা শিলি লিয়ে ছোট শিশু বাচ্চা লিয়ে আমি রাস্তা মেদে, মানে কাঁচা শিলি মানে এমন খিচানি উঠছে বলার বাইরে, মানে বাঁচানোর মতন না। সবাই গিয়ে মাথা গিয়ে পানি ডালার পরে ওর আবার আনার পরে জিজ্ঞাসা করতেছে, তুমি ওরা মারছো কে? তুমি ওরও বিয়ে করছো? তোমার যাত কোন আছে, টাকা পয়সা আছে? তুমি কি ভাবতেছো তুমি দুজনে বিয়ে করছো, দুজনে লেখাও, সমস্যা কি? সে তো বলে না ওরা খাওয়ান খোরাক দিও না, আর ওই তো বলে না তুমি ওরা খাওয়ান খোরাক দিও না। তা আমি বললাম কাইন্দা, ভাবি আমার কিছু লাগবে না, ওরা সব কিছু দিয়ে দেন, ওর লিয়ে খাক, আমার খাওয়ান লাগবে না ওর বাদ। ওই বলতেছে কয়েক কথা খাইতে না কে লেগে? আমি কই না, আমি খাইতাম না। আমার তুমি কি জিজ্ঞেস করে কি আমি এই কাম করছো? আমার অজান্তে তুমি এই কাজটা কে লেগে করলা, কোন অপরাধে? আমি তো এমন না, আমি তোমার একটা খারাপ কথা বলছি। ইয়ার পরে মনে করেন আমি আত্মহত্যা করতাম যার পরে মানে আত্মহত্যা করতে যান মানে কি করেন আপনি? বাচ্চা নিয়ে কি করেন? মানে বাচ্চা লিয়ে, মানে ওই আমার লিয়ে খাইতো না, বুঝছেন, আমার লিয়ে খাইতো না। মানে বাবার বাড়ি ফিরে যেতেন? আপনার বাপ ভাইয়ের বাড়ি ফিরে যেতেন? আমার তো দুনিয়া মধ্যে কেউ নেই। কেন, বাবা বেঁচে নাই? জি না। মা না, আমার আম্মু মারা আছে অনেক ছোটতে, আমার বোনের 2 মাসের থেকে মারা আছে। ও, বাবা বেঁচে নেই, মা বেঁচে নেই। জি। বড় ভাই দেখে না? ভাই সিজার করে দিয়েছিল, হেনতেন আওয়ার পরে মানে এই ঘটনা করছে। ও, ভাই নিজের টাকা দিয়ে সিজার করে দিয়েছে, তো ভাইয়ের কাছে যেতেন যে এখন সমস্যা কি করবেন আপনি, কিন্তু আপনি এই ধরনের সুইসাইড করার মানে আইসি পরের না মনে করেন সিজার করে দিছে, আইসি পরের মনে করেন ওরা কোথায় থাকে না থাকে বলতে পারি না, মানে যে জায়গার মধ্যে আসলে ওই জায়গার মধ্যে ওরা নাই। ও, ভাই কোথায় থাকে আপনি জানেন না? জি না। ফোন টোন করা যায়নি, খোঁজ খবর নেওয়া যায়নি কেন? ওদের কাছে মানে আমি অনেক খুঁজছি, ওগরে পাই না। ওদের কাছে ফোন নাম্বার নাই? না। কেন? এত গরিব যে একটা ফোন নাই? কি করে আপনার ভাই? আমার ভাই রিক্সা চালায়। ও, তো হঠাৎ করে বাসা চেঞ্জ করে ফেললো? হ্যাঁ। ওর বাচ্চা কাচ্চা কয়টা? একটা ছেলে। ওই আপনি এখন যে স্টুডিওতে আছেন বা কি অবস্থায় আছেন, এটা কি আপনার ভাই জানে কোথায় আছে? জানে? জি না। তাই জানে না? তাহলে আপনার জামাইয়ের সঙ্গে যোগাযোগ করে না? আপনার ভাই যোগাযোগ করলে তো জানার কথা। আপনার জামাই তো বোধহয় জানে না যে আপনি কোথায় আছেন। হয়তো ভালো না, ওই মানে ওই হে বললেই খায়, বুঝছেন। তো আপনি সুইসাইড করার প্ল্যান করলেন, কি করছিলেন আপনি একটু বলেন তো?
এখানে একটা বিষয় একটু বলে রাখি, ভদ্রমহিলার কথা হয়তো অনেকেই বুঝতে পারবেন না। উনি আসলে এরকম এনভায়রনমেন্টের পরিবেশে কখনো আসেনি, সুতরাং উনি যতটুকু পারছেন নিজের মতো করে বলেছেন। মূল বিষয়টা হচ্ছে অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তানেরা, বাবা গামছা বুনিয়ে হলো ওদেরকে চালাতো। তো 3 বোনের মধ্যে উনি হচ্ছেন সবার বড়। এক পর্যায়ে বিয়ে হয়ে যায় ওনার, বুঝতেই পারছেন কত সালে জন্মগ্রহণ করেছেন, নিজের এলাকার ঠিকানাটাও ঠিকমতো বলতে পারে না। সেই জায়গাটা থেকে এই মহিলার একসময় বিয়ে হয় যার সঙ্গে উনি রিক্সা চালাতেন। তো এক পর্যায়ে রিক্সা চালক আরেকটা বিয়ে করেন। তো যেই সময় বিয়ে করেন উনি হচ্ছে সেই সময় ওনার সন্তান জন্ম দিয়েছেন এরকম একটা সময়, এবং সিজারিয়ান বেবি। তো ওনার বাচ্চাটা, উনি মেয়ে বাচ্চা হয় সেই সময়। আলটিমেটলি উনি মেনেও নিয়েছিলেন এক পর্যায়ে যে না ঠিক আছে উনি সংসার করবেন, একসাথে থাকবেন, কিন্তু আলটিমেটলি ব্যবস্থা দাঁড়িয়েছে এমন যে ওনার সঙ্গে আসলে থাকা যাচ্ছে না। তো যেহেতু বাবা বেঁচে নেই, মা বেঁচে নেই, বড় ভাই কোথায় আছে খোঁজখবর পাচ্ছে না, গল্প হয়তো অনেক জটিল, অনেক কমপ্লেক্স, আমি ছোট করে বলছি। তো এক পর্যায়ে উনি সিদ্ধান্ত নেয় উনি সুইসাইড করবে। সুইসাইড করার সিদ্ধান্ত নিয়ে আপনি কি করেন, কোথায় যান একটু বলেন তো আমাকে। মানে আমি মধ্যে রাস্তা মানে দাঁড়া রয়েছি। রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, কোন রাস্তা এটা? নোয়াপুর। নওয়াপুর, এটা কি নারায়ণগঞ্জের রাস্তা? হ্যাঁ। কোথাও রাস্তা, রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলেন বাচ্চা নিয়ে? কখন এটা? এটা মনে করেন মানে জিদ দেয়, মানে দিনের বেলা না রাতের বেলা? দিনের বেলা। দিনের বেলা। হ্যাঁ, মানে জিদ দেয় মানে। তো বাচ্চাটা নিয়ে দাঁড়িয়েছেন কেন, এত ছোট একটা বাচ্চা? কি করবো ভাই, এই জীবনে কি কিছু লাভ আছে? দিনের বেলা মা নাই বাপ নাই কিছু নেই, জামাই তো ভাই আমি অনেক অসহায়। আজকে জামাই বিয়া করে আম্মাই এটা চাই না, বলে ওর সন্তান ওর জন্মের না, রক্তের না। মেয়েকে বলে আমার নিজের রক্তের না? জি। এটা কি রাগ করে বলেছে এরকম? বাচ্চাকে ধরে নাই, কোলে নেয়নি, একবারে কোলে নেয়নি? জি না, মানে ওর জন্মগ্রহণ করছে পড়েতে না, মানে এড়াতে পড়ছে পড়েতে না, বাপ কি জিনিস ও বলতে পারতো না। তো এটা কি মানে মেয়ে হতে এরকম রাগ করেছে নাকি অন্য কোনো সমস্যা? না না, এমনি কিন্তু মাইয়া অন্যের লেগে না, মানে ওর নেশা হয়েছিল মানে অন্যপতি অন্য। আচ্ছা ঠিক আছে, এখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি সুইসাইড করবেন, আপনি রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ। কি প্ল্যান ছিল? বাচ্চা নিয়ে আপনি মারা যাবেন? হ্যাঁ। বাচ্চা নিয়ে মারা যাবেন এরকম প্ল্যান ছিল? জি। তো বাচ্চাটা আপনি কাউকে দিতে পারতেন, হয় না? সাধারণত মা তো চায় যে তার বাচ্চা বেঁচে থাকুক, নিজের ওপর রাগ থাকে। বাচ্চা নিয়ে এরকম চিন্তা ভাবনা কেন করলেন যে আমিও বাঁচবো না, বাচ্চাকেও বাঁচতে দিব না? এটা ভয়ঙ্কর কষ্টকর একটা বিষয়। এরকম ঘটনা যে আমাদের সমাজে ঘটে না তা না, কিন্তু গল্পের টুইস্টটা এখানেই। উনি যখন রাস্তার মধ্যে ভাবে দাঁড়িয়ে আছেন তখন আপনার নাম হচ্ছে সাবু। সাবু, সাবুকে দেন তো মাইক্রোফোনটা। সাবু, আপনি কি দেখেছিলেন বলেন তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি জালমুড়ি বিক্রি করি। আচ্ছা, তখন একটা মহিলায় দেখলাম, আমি আগার থেকে বলতাছি। জি একটু বলেন, আপনি এমনি রাস্তার মধ্যে কি দেখতেছিলেন যে হঠাৎ করে কি ওই ঘটনা? মহিলাটারে, হ্যাঁ, ও কি করতেছিল উনি? ওই মহিলাটা দেখলাম মানে এই যে আমাদের আরিফারকে। হ্যাঁ, আরিফারকে। হুম। তাই শিয়ারিছে, শুয়ে আছে রাস্তা। হ্যাঁ, বাচ্চাটা লিয়া শিয়ারি ছিল। তখন মনে হয় যে আমি ওই দিনকার কিছু কই নেই কে। এটা কোন রাস্তায়? এটা নয়াপুর জায়গায়। এটা কি নারায়ণগঞ্জে? হ্যাঁ, নারায়ণগঞ্জ থানা। আচ্ছা, হ্যাঁ। মাঝখানে যে বই রয়েছে শিয়ারিছে, তখন আমি কইলাম বলে বাচ্চাটা রাখ দা, এদিকে সরাই দেন। এক মুরব্বীরে বললাম, তার মুরব্বী আবার কথা শুনছে, মানে ডাক দা, মনে হয় ডাক দা ওই পাশে সরাই দিছে। হ্যাঁ। তখন মনে করেন যে আমি একটা আবার কম্বল দিয়ে গেছি গেলে এন শুয়ে থেকেও আজ কোনো সমস্যা হয় তাই কেউ ডাক দিও। আচ্ছা, আমি বললাম। আচ্ছা, মানে ও রাস্তার মাঝখান থেকে সরাই নিয়ে হ্যাঁ, মানে সাইডে শুয়ে রয়েছে আর কি। তো রাস্তার মনে হয় যে আশেপাশে মনে হয় গাড়ি যায়, গাড়ি গেলে মনে হয় বাড়িও খেতারে, তার তো মনে হয় সাইডে শোয়াইতেছি, ডাক দেয় না। তখন আমি ওদিন কিছু কই নেই কে। তো পরের দিন ওই রাস্তার মধ্যে ঘুমিয়েছিল রাতের বেলা। হ্যাঁ, তো আমি এর মধ্যে জায়গায় মনে হয় যে বালু বালু মনে হয় মহিলারা শুয়ে থাকে, মনে হয় কিছু হয় না লাই দিলে। আমি কিন্তু মনে হয় বালু জায়গা আর কি। তখন মনে করেন যে এই বাচ্চা নিয়ে রাতের বেলা সেরকম শুয়েছিল ঠান্ডার মধ্যে। কতদিন আগের ঘটনা এটা? এই মনে হয় যে মাস 3 কইব। আমরা অবাক হচ্ছি হয়তো এই পার্টিকুলার ঘটনা শুনে, কিন্তু বাংলাদেশের এরকম রাস্তায় অনেক মেয়ে এরকম ঘুমিয়ে থাকে এবং বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সময় ঘুমিয়ে থাকে। আমাদের ঢাকা শহরে আশেপাশে চোখে পড়ে অনেক সময়, সেগুলো আমরা দেখেও দেখি না, আমরা দৈনন্দিন জীবনে অভ্যস্ত হয়ে গেছি। হয়তো স্টোরির ক্ষেত্রে অনেক বেশি আবেদন তৈরি করছে আসলে। তারপরে মনে হয় যে আমি কি করবো, পরের দিন আবার মুড়ির বানাইয়া দুগা বিক্রি করে এইগা। আপনি কি ফুল টাইম এই মুড়ি চানাচুরি বিক্রি করেন না অন্য কোনো কিছু করেন? না না, আমি অন্য কিছু করি না। কয় বছর যাবত বিক্রি করেন? আমি বিক্রি করি মনে করেন যে প্রায় 15-16 বছর ধরে। 15-16 বছরে শুধু মুড়ি চানাচুরি বিক্রি? মুড়ি চানাচুরি বিক্রি করি। কয় টাকা ইনকাম হয় আপনার প্রতি মাসে? আমার বিক্রি হয় মনে করেন যে কোনোদিন 300 টাকা, কোনোদিন 250 টাকা। লাভ থাকে কয় টাকা? লাভ মনে করেন যে 150 টাকা হয়। 150 টাকা লাভ থাকে? 150 টাকা। কোনো মনে করেন যে আপনার পরিবারে কয়জন? এই আপনি আপনার বাচ্চা ওয়াইফ সহ? আমরা দুইজনই। এই দুইজনই? হ্যাঁ, দুইজনই। বিয়ে করেছেন কয় বছর? বিয়ে করছি মনে হয় যে 7 বছর। 7 বছর। আপনাদের কোনো বাচ্চা কাচ্চা নাই? না, 7 বছর যাবত কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না? এক মাইয়া ছিল, মায়ের প্রথম মাইয়া হয়েছিল, প্রথম মাইয়া মারা গেছে। হয়ে মারা গেছে? হ্যাঁ। আল্লাহ। তাই
আবার 2 বছর পরে গিয়ে একটা ছেলে হইলো, ছেলের ওকে মারা গেল। আচ্ছা তখন ওর আসলে রোগের রোগ আচ্ছা, রোগ আসলে টাকার লেগে আমি কিছু চিকিৎসা করতে পারিনি। চিকিৎসা করতে পারেন নাই তো? এরকম কখনো ইচ্ছা হয় নাই যে ওনার জামাইয়ের মতো আরেকটা বিয়ে করি? না না না, আমি কখনোই ভাবি নাই। কেন ভাবেন নাই? ভাবি নাই, মনে হয় যে মানুষের জীবনে বিয়ে হয় কয়টা, একটাই। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টোরি। আজকে এই গল্পের মধ্যে এত ডাইমেনশন আছে, আপনারা যদি একটু ঠান্ডা মাথায় দেখেন, ওনার হাজব্যান্ড ওনাকে ঘরে রাইখা বাচ্চা সহ রেখে আরেকটা বিয়ে করেছে, এবং উনি থাকা অবস্থায়ও থাকতে পারে নাই, থাকার ইচ্ছা করার পরেও। আর এই ভদ্রলোক মুড়ি চানাচুর বিক্রি করে, এবং তারপরেও ওনার কখনো এই ধরনের ইচ্ছা হয় নাই। বলেন তারপরে কি হয়েছে? ওনাকে আপনি সাইড করে রাখলেন এবং মুড়ি চানাচুর নিয়ে বের হয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ময় মশলা লইয়া আমি বাইতে বাড়িলাম। বাইতে বাড়ি দিয়ে কি ওই মহিলাটা বাড়ি মাইদে রোডের মাইদে মনে করেন যে মাঝখানে দাঁড়ায় রয়েছে। তখন আমি 4-5 জন কইলাম কি, ওই বাজান একটা মুরগির আর কি গেলাম, বলে বাজান ওই মহিলাটারে টান দেন, গাড়িতে বাড়িতে ফালাইছে যাবো গা। ও আচ্ছা আচ্ছা, প্রথমে রাস্তার মাঝখানে ছিল, তারপর রাস্তার মাঝখানে সাইডে নিয়ে আসছেন, এরপরে গিয়ে দেখেন না আপনি পরের দিন গিয়ে দেখেন আপনি হচ্ছে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন। আচ্ছা, ডাক্তার এদিকে নিয়ে মনে করেন যে নাইলে মনে হয় গাড়ি চলতি গাড়ি মেয়েদের কাদা ফালাই বাড়িতে ফালাইছে যাবো গা। তখন বাচ্চারা যাবে, বাচ্চার মায়া যাবো গা। তখন আমাকে তো এই ক্ষতির করে লাভ নাকি, নিচুককে দেখিয়া আমাকে তো মা বোন আছে। তখন আমি এই লোকটা আবার চিনি। তখন কয় কি কলে আমি কর্মী কেলে তো দায় দিন গোষ্ঠী, আমাকে কি আত্মীয় স্বজন, তোর মা না বোন লাগে, মায়া লাগলে তুই যা। আমি কই দেখেন, মানুষ একটা অবহেলা করা ঠিক না। মানুষ অবহেলা করবেন, আজকে মনে হয় যে আপনি ক্ষতি করবেন, আপনি 2 দিন পরে আল্লাহ ভাগ আপনারও ক্ষতি করবো। এটা কইছি মনে হয় যে আমরা একটা মারছে থাপ্পর মারছে পরে আমি কেলে আপনি একটা দিলেন কেলে আরেকটা দেন, জোড়া মিল করে লান, আপনি একটা দিয়ে কোনো লাভ হইল না। তো এই মুরব্বিটা কি পরিচিত মুরব্বি? মানে আশেপাশে গ্রামে কি আপনি 3 মিটার নাইলে মনে হয় একটা লাড়ি লন। আমি কইলাম কে লেগা, আপনি যা কোনো ইচ্ছা আপনি একদম বাইরে যান, কারণ এটা আমার বড় দিছে না। এ আর গেল গা, যাওয়ার পরে মনে করেন যে আরো 2-3 জনে কইলাম, কয় দেখ রে ভাই কইস ঠিক হই, অন্য মহিলা ধরতে গেলে মনে হয় মানুষ কইব খারাপ। কলে ওই যে হ্যার মায়া লাগছে, হাই গেট আন্দা আনছে, হাই যে কোনো একটা কিছু করবো আছে। তখন আমি কে থাকা আল্লাহ ভরসা, আল্লাহ যদি মনে হয় যে আমার দিকে চাইবো, আর যদি না চাই তাই মনে হয় মাইর খামো, সমস্যা নাই। আমি মহিলা ডান্ডা লইয়ামু না ডাক দিম ফরতম। তবে ডাক দিছি পরে মহিলাটাই চাইছে, চাইয়া মনে হয় যে আমার দৌড়ে আইয়া মনে হয় যে আমার ফাঞ্চাতা দোষে, কয় ভাই আমার বাঁচান, আমি মরতে চাই না। আমি কি হয়েছে, আমি বাড়িতে হুন মনে এ আর বাসায় লয়ে গেলাম। এর আগে কি আপনার ওয়াইফের সঙ্গে আপনি মহিলাকে নিয়ে কোনো কথা বলেছিলেন? না না না, নেওয়ার আগে বলেন নাই? না, তো সরাসরি বাচ্চা নিয়ে বাসায় চলে গেছেন? সরাসরি বাচ্চা নিয়ে গেছি। তারপর নেওয়ার পর মনে হয় যে সারা মায় বললো কি, কলে এটা কে, মহিলার নাম কি, বাচ্চার নাম কি? বাচ্চার নাম হয়েছে মিম। তা ওনাকে রুকসানা মামা বলছেন, আপনার রুকসানা মেয়েটা মারা গেছে? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, বলেন। তখন আমি বললাম কি, দেখো মেয়েটা হয়েছে অসহায়, রাস্তা মাঝে জীবন দিতে চাইছিল। তো মানুষ তো মনে হয় যে তোমারও তো মা নাই বাপ নাই, তুমিও তো বুঝো আমারও মা নাই বাপ নাই, তাই সব হয়েছে তুমির কাছে গাই ভরছি। তাই এক কাম করো, তুমি যদি থান যদি না দাও, তো আমি অন্য একটা রুম ভাড়া লিয়ে দিই, মায়েরা একটা জীবনটা বাঁচাক। কয় এটা কও কি, আমি দিতাম না ভাড়াগে, কাউ বোনের মতন আমি রাখবো, কাউ মায়া যতন নাইকিয়া আমি মায়াটা ফালমু। আমি বাচ্চা মায় কইল এটা, আমি যাক আল্লাহ দিছে, আল্লাহ ওরে হায়াত দিয়ে দান করছে, ওই কথাটা বলছে। তখন মনে করেন যে আমি করে তা যাক ভালো হয়েছে, ওরা রাখো গায়ে গোসল করাও গা। মানে মোর বাড়িতে মনে হয় যে ময়লা বড়া ছিল, অনেক ময়লা, বাচ্চারা দেখবার মতন আসছিল না। তখন মনে হয় যে গায়ে গোসল করাইয়া খাওয়া দাওয়া করাইছে, শরীরটির মোড়া টোলা নিয়ে কলপান নিয়ে খাওয়া দাওয়া করাইয়া মনে হয় যে কতন গিয়া ঘুমাতে ওঠার পরে তাই মনে হয় যে আমি ঘরে ডাক দা সেরকম আর যাই নেই কে, রাস্তাতে না ফেরত দায় পড়ছি, জালমুড়ি আর বিক্রি করি নেই কে, আজকে আমার জালমুড়ি বিক্রি হয়ে গেছে আমার নই আল্লাহ দিলে। তাই করলাম কি, আমি বিকালবেলা বার হয়ে গেলাম গা, 6টার দিকে যাওয়ার পরে মনে করেন যে আমি গ্রামে যাইতাম গা, ওই রোডের মধ্যে মনে হয় যে বেশি বিক্রি যদি না করতেছি, আবার গ্রামে ঢুকে গেছি গিয়া কইতাম কি কইলে জালমুড়ি মানে বিক্রি করতাম। তাই মনে হয় স্বামী স্ত্রী আছে না, ওই মনে হয় যে ওই গরমের সিজন ওই বাইরে বয়ে থাকে, ওই সময় মনে হয় যে জালমুড়ি খায়, বসে জালমুড়ি খায়। তাই এইসব করে মনে হয় যে আমি ঢুকলে জালমুড়ি বিক্রি হয়, আল্লাহ দিলে ভালোই। গিয়া মনে হয় যে 1 ঘন্টা বিক্রি করছি, আমার 600 টাকা বিক্রি করছে। 600 টাকা তো মনে করেন যে আমার 150 টাকা আমার লাভ হয়েছে। 150 টাকা লাভ হয়েছে পরে তো মনে হয় 150 টাকা লাভ হয়েছে আমার, মনে হয় যে আমার বাজারের টাকা আয় পড়ছে। তখন আমি কইলে দেখো আমি বললাম বিক্রি করে পরে
বললাম বলে দেখো আমার ওই 150 টাকা লাভ হয়েছে আজকে। এই বাচ্চা রান্নার পরে আমার প্রথমে আজকে 150 টাকা লাভ হয়ে গেছে গা 1 ঘন্টায়। সারাদিনে আমি মনে হয় 150 টাকা আমি লাভ করতেই না, আজকে আমার 150 টাকা লাভ হয়ে গেছে গা। তখন আলহামদুলিল্লাহ বাচ্চা মেয়ে কইলো। আমাদের ধর্মে এটা আছে, কন্যা সন্তান সৌভাগ্যের প্রতীক। ঠিক আছে, যে যেভাবে দেখেন, বাট এভাবে বলা যাবে না যে এই মেয়েটার কারণে এটা হয়েছে, এটা বলা যাবে না, নিয়ম নাই। কিন্তু কন্যা সন্তান সৌভাগ্যের প্রতীক, এটা বলা হয়েছে। হ্যাঁ বলেন তারপর। তখন আমি কি করলাম, কইলে দেখো তুমি থাও, তুমি যত জীবন থাকতার আমার দরকার হয় আমি কিডনি বেচেলো আমি তোমার সহজ দিকে তো করবো, তুমি একটা কাইকে লড়বা না। তোমার যদি আমি যদি বসে যদি করে তারি তাই দিমু, আজ না হইতে পারি তোমার নাই কোনো ডাইল ভাত খাইয়া জীবনটা কাটাইবা। আমি কইলাম ওরে এই বুঝ দিলাম। তখন করে আচ্ছা ভাই আমি যাইতাম না ভাই, আপনি আমার ভাই লাগেন। আরিফা বললো এটা? হ্যাঁ আরিফ ভাই বলছে। কয়দিন হলো আপনার সঙ্গে আছে? আমার লোক আছে মনে করেন যে 5 মাস 2 সপ্তাহ চলছে। এর মধ্যে ওনার জামাই খোঁজ খবর নিয়েছে? না, কোনো খোঁজ খবর নেই? না না। আজকের এই ভিডিওটা দেখার পরে যদি ওনার জামাই ফিরে আসে আরিফের কাছে, কি করবেন? দিয়ে দিমু। হি ইজ রিয়েলি অনেস্ট। আর যদি যায় দিয়ে দিমু। মায়া লাগবে না যে এই বাচ্চাটা আপনার নিজের সন্তানের মতো দেখেছেন, বড় করেছেন? হ্যাঁ বাচ্চা দিতাম না। কেন? বাচ্চা তো ওর। না বাচ্চা দিব না, বাচ্চা দিব না। কারণ কে লেগে মনে করেন যে হয়তো বিক্রি করে লেবো, আর যদি বিক্রি করে তখন মায়ের জীবনটা শেষ হয়ে যাবো গা। বাচ্চা দিব না। সারা জীবন বোনের মতো দেখবেন? হ্যাঁ দেখবো আজীবন আমি মরা এখন তো আমি অরবনি ছেনা দিব। আমরা বলি না যে আমাদের সমাজে অনেক হিরো দরকার যাদেরকে আমরা ফলো করতে পারি? দিস ওয়ান ইজ হিরো। চানাচুর বিক্রেতা, বাট মডেল ওয়ান। ও নিজেরই পেট চলে না, 1 থেকে 150 টাকা ইনকাম করে প্রতিদিন। এই 1 থেকে 150 টাকায় জামাই বউ মিলে ভাগাভাগি করে খায়। সেখানে আরেকটা মেয়ে মানুষ যাকে নিয়ে আসছে, এবং ওদের সোসাইটিতে একটা মেয়েকে ঘরে তোলা কত রকমের কান কথা তৈরি হয়। আরেকটা বাচ্চা সহ, বাচ্চাটারও তো নিজের একটা খরচের ব্যাপার স্যাপার আছে। আপনি আমি হলে পারতাম, ঘরে ঢুকতে দিত? এই যে মহিলাটা, যে আপনার ওয়াইফের নাম কি? ডালিয়া। ডালিয়া। এই যে ডালিয়া প্রথম দেখাতেই এরকম রাজি হয়ে গেল, বললো যে ঠিক আছে আমার বোনের মতো থাকবে বাসাতে। এই যে এগুলা, এটা আমার আপনার ফ্যামিলিতে হলে সম্ভব ছিল? সম্ভব ছিল না। এরা আসলে রিয়েল মানুষ, এরা আসলে অনেস্ট মানুষ। এই সৎ মানুষদের আসলে আমাদের দেখা উচিত। এটাই বললাম, মানে আজকের এই গল্পের জায়গাটা আসলে মূলত এই সাবু আর বাকি যে ঘটনাগুলো সেগুলো আমাদের সমাজে হরহামেশাই ঘটে। হয়তো বা একটা গাড়ি ওর শরীরের উপর দিয়ে চলে গেলে পৃথিবীর কেউ জানতোই না যে মেয়েটা কেন মারা গেল, কেউই জানতো না। ওর জামাইকে ধরার প্রশ্নই ওঠে না, হয়তো কোনো ক্লুই খুঁজে পেত না। যে মেয়ে ঠিকমতো বলতে পারে না যে তার স্থায়ী ঠিকানা কি, তো কিছুই হতো না। ওই বেওয়ারিশ লাশ হিসেবে হয়তো বা দাফন হতো। এই ছোটো বাচ্চা, নিষ্পাপ বাচ্চাটা, সে হয়তো ঘুমের ঘোরেই পৃথিবী থেকে হারিয়ে যেত। কিন্তু এই সাবু এই মেয়েটাকে সে তুলে নিয়ে এসছে রাস্তা থেকে। দ্যাট ইজ রিয়েলি অসাম। এবং ছোট একটা বাচ্চার মাথার উপরে একটা ছাদ হয়েছে, ঝালমুড়ি বিক্রেতা সাবু, এবং সে এই দুটো মানুষের জীবনের স্বপ্নদ্রষ্টা হিসেবে কাজ করছে। গল্পটা হয়তো আজ থেকে 5 বছর পরে বা 10 বছর পরে অন্যদিকে টার্ন নেবে, হয়তো অন্যরকম হয়ে যাবে, যেটা হয়তো এতটা ভালো লাগার জায়গায় থাকবে না, অথবা এর চেয়েও ভালো লাগার জায়গা থাকবে। কারণ প্রত্যেক মোমেন্টে আমাদের গল্প চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে আমরা আমাদের লাইফে চেঞ্জ টের পাই। কিন্তু এখন পর্যন্ত এটা একটা অসাধারণ গল্প, এটা একটা অসাধারণ স্টোরি। তো সাবু ভাই, আপনি গল্পটা কেন বলতে আসছেন আমার কাছে এই রেডিওতে? আমি গল্পটা বলতে আসছি মনে করেন যে এরকম কাজ যাতে আর কারো যাতে না হয়, যাতে সতর্ক হয়ে যায়, মেয়ে হোক বা পুরুষ হোক, আমার গল্পটা শুনে যাতে সতর্ক হয়ে যায়। সতর্ক বলতে? সতর্ক হয়ে যায় মানে এসব মেয়ে বেড়ি বিয়া শাদী কইরা এরকম ভাবে যাতে না ভালাই দেয় আর কি। সে ছেলে সন্তান হইলে যাতে অস্বীকার যাতে না করে। যত হয়তো মনে হয় যে একটা গরিবের মেয়ে, যদি মনে হয় যে একটা ধনী মেয়ে থাকতো, তাহলে মনে হয় রাস্তাঘাটে থাকতে পারতো না, বাড়িতে থাকতো, আর একটা অন্যজনের কাছে থাকতো না, আশ্রয় নিত না। আমি চাইতেছি এইটা যাতে শুননা আমার গল্পটা সতর্ক হয়ে যায়। আপনি আজকে এখানে এসেছেন কিভাবে? আপনার এই টাকা ম্যানেজ হয়েছে কিভাবে? আজকে মনে হয় যে আমি আসছি, একটা ওই বাড়িওয়ালা আসছিল যে বাড়ি থাকি, এই বাড়ির মধ্যে যে লোক আইসে, বাড়িওয়ালির মাই আইসে আমার। আমি কইলাম বলে আফা আমার একটু সহযোগিতা করেন, আমি গল্প যাবো, ঢাকা যাবো। মানে আপনি বাড়িওয়ালির কাছ থেকে টাকা ধার করে নিয়ে আসছেন? হ্যাঁ। ওনারাও এসছে আপনার সঙ্গে? হ্যাঁ ওরাও আসছে। কত বছর যাবত ভাড়া আছেন আপনি ওখানে? এনে আছি আমার আব্বু মৃত্যু পরে। অনেকদিন হয়ে গেছে তাহলে? হ্যাঁ আমার আব্বু মারা গেছে 14 বছর। আচ্ছা সাবু ভাই, আপনি যে ঝালমুড়ি বিক্রি করেন, আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে অন্য কিছু করেন, নাকি সারা জীবনে ঝালমুড়ি বিক্রি করবেন? মানে কল্পনা আছে, মানে আল্লাহ তো মনে করেন যে যদি তুমি কিছু দেয়, এই মেয়েটা দিয়ে আমি কিছু দিয়ে দিতে আমি মরে গিয়ে আমি শান্তি পাবো। ওর জীবনে যদি কিছু করে দিয়ে দিতে পারি, তাহলে মনে করেন যে আমি সেই দিনে তো গিয়ে আমি মনে করেন যে আমি আশ্রয় পাবো।
তাওয়াক্কাল তো আল্লাহ। আপনার নিয়ত গুণে বরকত। আপনি নিশ্চয়ই অনেক অনেক ভালো মানুষ। চাইবো, মন থেকে চাইবো যেন আপনি যে উদ্দেশ্য নিয়ে ওদেরকে ঘরে তুলেছেন সেটা যেন সফল হয়। অন্তর থেকে দোয়া করি আপনার জন্য। অনেক ভালো থাকবেন সাবু ভাই। আমি খুব খুশি হয়েছি যে আপনি গল্পটা বলার জন্য আপনি এখানে এসেছেন। আপনি তার মানে নিয়মিত শোনেন আমাদের এই অনুষ্ঠানটা? হ্যাঁ, শুনছি। জি। আমি প্রত্যেকদিন মনে করেন যে আমি প্রত্যেক মঙ্গলবার আমি গল্পটা শুনি। তা শুনি বুঝলে মনে করেন যে আমি আপনার এই জায়গায় আমি আসার প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা সাবু ভাই, ঠিক আছে। আপনি কোনো ফোন নাম্বার ব্যবহার করেন? কোনো ফোন আছে আপনার? হ্যাঁ, করি। আচ্ছা ঠিক আছে, আমি ওনার ফোন নাম্বারটা এই ভিডিও লিঙ্কে দিয়ে দিচ্ছি। কেউ যদি ওনার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান এই বিষয়টা নিয়ে, ইভেন ওনার হাজব্যান্ডও যদি যোগাযোগ করতে চায়, ওনার সন্তান যদি কোনো মনোমালিন্য হয়ে থাকে আপনাদের মধ্যে, যদি যোগাযোগ করতে চান, সত্যি সত্যিই যদি ওনাকে সঠিক ব্যবস্থা দিতে পারেন, তাহলে এই ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন। সাবু ভাইয়ের সাথে যদি কেউ দেখা করতে চান, যে গল্পটা আপনি বলে গেল সেটা কতটুকু সত্য, আদৌ সত্য কিনা, আপনারা ওনার সঙ্গে ফোনে কথা বলতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ। আপনার ফোন নাম্বারটা একটু বলেন, মুখে বলেন। আমি বলতে পারি না ফোন নাম্বারটা মুখে বলতে পারেন না? আচ্ছা ঠিক আছে। এটা কি আপনার নিজের নামে করা? হ্যাঁ, আমার এটা পার্সোনাল নাম্বার। পার্সোনাল নামে নাম্বার। আচ্ছা প্রিয় শ্রোতা, যারা সাবুর সাথে যোগাযোগ করতে চান বা আপনাদের জায়গা থেকে যদি মনে হয় এই বিশেষ করে ছোট্ট বাচ্চাটিকে কিছুটা হলেও হেল্প করবার প্রয়োজন, তাহলে আপনারা ফোন করতে পারেন এই নাম্বারে, এবং এটা সাবুর বিকাশ নাম্বারও 01811405107। আমি আবারও বলছি 01811405107। আমি আবারও বলছি 01811405107। এই পর্যায়ে আরেকজন গেস্ট আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, চলুন তার নামটা একটু জেনে নিই। প্রথমে আপনার নামটা একটু বলেন। হ্যাঁ, আমি আহমেদ সজীব। আহমেদ সজীব, বয়স কত? আমার বয়স 26 বছর। 26 বছর। আপনি এসছেন ময়মনসিংহ থেকে? হ্যাঁ, আমি ময়মনসিংহ থেকে এসেছি। এমনিতে জন্ম জেলা কোথায়? আমি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায় রশিদাবাদ গ্রামে জন্মগ্রহণ করেছি। ওকে, শুরু করেন। আপনার কি গল্প আমি একটু শুনতে চাই। 1995 এর দিকে আমি পৃথিবীতে আসি। তো পৃথিবীতে আসার ঠিক যখন বুঝতে শিখছি, তখন আমার বড় হচ্ছে আমার 2 বোন 1 ভাই। এরপরে আমরা 4 ভাই বোন। তো আমরা 4 ভাই বোনের যে সংসার, এতে আমাদের মোটামুটি সুখ ভালোই ছিল। আমার বাবা একটা সরকারি টেক্সটাইলে চাকরি করতেন, সীমিত একটা বেতন পাইতেন। তো এই বেতনের পরও আমাদের জমি জমা ছিল মোটামুটি দাদার কাছ থেকে পাওয়া। ওই জমি জমা দিয়ে আমরা মোটামুটি ভালোই চলতাম। বাবাও চাকরি করতেন, চাকরির টাকা দিয়ে আমরা মোটামুটি চলতে পারতাম। আমাদের বাড়িতে, আমাদের গ্রামে যখন 1995-96 এর দিকে টিন সেট চৌকাট করা ঘর আমাদের প্রথম করা হয়েছিল। অনেকেই এতে আমাদেরকে মনে করতো যে আমরা অনেক বড় লোক। আর এই জন্য আমাদের গ্রামেতে যদি কোনো জমি টমি বিক্রি করা হতো, তো প্রথমে আমার বাবার কাছে আসতো মানুষজন। বাবার কাছে আসা মানুষজন এরকম বলতে চাইতো যে জমিটা বিক্রি করতে যাচ্ছে। তো আমার বাবার বেতনটা ছিল অত্যন্ত সীমিত। প্রত্যেক মানুষেরই জীবনে একটা নেশা থাকে। আমার বাবার নেশা ছিল জমি রাখা। আমাদের এত অল্প সীমিত বেতন ছিল বাবার, যে বেতন দিয়ে আমরা কোনো রকম চলে যেতাম। এখান থেকে বাবা আমাদের দিকে খেয়াল না করে ওনার যে একটা নেশা ছিল জমি রাখার, ওই নেশাটা উনি ঠিক রাখতেন আর কি, উনি জমি রেখে দিতেন। তো এভাবে আমাদের চলতে খুবই কষ্ট হইতো, আমরা সচ্ছন্ন পরিবার ছিল। এর মধ্যে থেকে বাবা যখন মাসিক বেতনের প্রায় বেশিরভাগ টাকা দিয়ে উনি জমি রেখে ফেলে, তো আমাদের একটা মাস চলতে খুবই কষ্ট হয়ে যায়। এমন সময় যায় যে মাস শেষ পর্যায়ে এসা ঘরে কি লবণ আনার টাকাও থাকে না, এমন সময় চলে আসে। তো আমি যখন ক্লাস 2তে পড়ি, তখন আমার বাবা অ্যাক্সিডেন্ট করেন, একটা রোড অ্যাক্সিডেন্ট করেন। আমি রোড অ্যাক্সিডেন্টের আগে আরেকটা বাবার প্রকৃত রূপ বলতে চাই। বাবার রূপটা ছিল এরকম, বাবা এত রাগী ছিলেন, বাবাকে আমরা ভয় পাইতাম। ছোটবেলা থেকে বাবাকে আমরা ভয় পাইতাম। প্রত্যেকেই যেমন বাবা অফিস করে আসলে বাবার কুলের দিকে আগায় যায়, আমরা বাবাকে দেখে অ্যাভয়েড করতাম, বাবাকে আমরা এড়িয়ে চলতাম। বাবার সাথে যেন আমাদের দেখা না হয় এরকম আমরা চাইতাম। কারণ বাবা আমাদেরকে নানান ধরনের ভুল ত্রুটি ধরে মারধর করবে এই চিন্তায়। কারণ বাবা চাইতো যে আমরা উনার মতো করে বড় হই, উনি যেভাবে চায় এভাবে চলি। কিন্তু আমার মা কাছে মনে হতো যে বাবা আমাদেরকে যেভাবে সাজেশন দিচ্ছে চলার জন্য, এভাবে হয়তো আমরা ভবিষ্যতে তেমন বড় কিছু হতে পারবো না। সেই সূত্র অনুসারে আমার মার মতো করে আমরা চলতে গিয়ে বাবার কাছে অনেক বকুনি খেতে হতো, বাবার পিটুনি খেতে হতো। বাবা অফিস থেকে এসে সর্বপ্রথম আমাদেরকে ডাকতো, তো খুব ভয়ে ভয়ে বাবার কাছে যেতাম। যেমন মনে হচ্ছে যে আমি রিমান্ডের আসামি, বাবা আমাকে রিমান্ড দেবে, এরকম বাবার কাছে ভয়ে ভয়ে যেতাম। তো প্রথমে জিজ্ঞেস করতো, কিরে আজকে স্কুল থেকে এসে কি করছস? তো স্কুল থেকে এসে কি করছি এগুলা বর্ণনা দিলে বাবা বলতো, তোকে সকালে বলে গেছিলাম এটা করার জন্য ওইটা করার জন্য, করস নাই কেন? তো খুবই ভয় পাইতাম বাবাকে। তো ভুল করলে, ভুল উত্তর হইলে, বাবার মতো করে উত্তরটা দিতে না পারলে বাবা মারধর করতো। আর মা যদি এসে বাধা দিত, তখন মাকেও বাবা অনেক বকাবাধ্য করতো। আর
বাবা প্রতিদিন সকাল ভোরে উঠে অফিসে যাওয়ার আগে, বাবার অফিস টাইম ছিল সকাল 7টা থেকে 5টা পর্যন্ত, এর আগ পর্যন্ত ভোরে ফজরের নামাজ পড়ে বাবা জমিতে কাজ করতে যেত। আর আমাদেরকে পড়ার টেবিলে না পাঠায়া বাবা আমাদেরকে সবাইকে, আমরা 2 ভাইকে, এমনকি আমার বড় বোনকে সহ জমিতে যাওয়ার জন্য বলতো আর কি। তো মা আমাদেরকে টিপস দিত রাত্রেবেলায়, যে সকালবেলা যখন তোদেরকে জমিতে যাওয়ার জন্য বলবে, তখন তোরা কি করবি, ঘুম থেকে উঠে প্রথমে তোর বাবা মসজিদ থেকে আসার আগে তোরা পড়তে বসে পড়বি, পড়ার টেবিলে যাবে, বাকিটা আমি ম্যানেজ করব। তো আমরা ঠিক তেমনই করতাম, মার অনুসরণে আমরা সব অনুসরণ করতাম মার কথাগুলো। তো আমরা সবাই সকালবেলা ঘুম থেকে উঠে যার যার মতো টেবিলে চলে যেতাম। তো বাবা প্রথমে আমাদের পড়ার টেবিলের পাশ দিয়ে যাওয়ার সময় বলতো যে, এই আমি কিন্তু যাচ্ছি খেতে, তোরা আসবি, এরকম বলে যেতেন। তো আমরা চিন্তা করতাম যে খেতে যাব, কাজ করলে কুয়াশার মধ্যে, শীতের মধ্যে বা গরমের মধ্যে, বৃষ্টির মধ্যে কষ্ট হয়, এর চেয়ে বরঞ্চ পড়াটাই তো ভালো। তখন হয়তো এরকম বুঝতাম না যে পড়লেই আমি ভালো হব, না পড়তে পারলে হবে না কিছু, এটা বুঝতাম না। জাস্ট কাজ থেকে বিরত থাকার জন্যই জমিতে যাওয়া হইতো না। আর মা যেহেতু সাপোর্টে আছে, সেই সূত্র একটু ভয়টা কম পাইতাম। তো বাবা জমি থেকে আইসা অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে রেডি হইতো, আর আমাদেরকে খুব গালিগালাজ করতো। তো মা আমাদেরকে সান্ত্বনা দিত যে সমস্যা নাই, তোমরা তোমাদের মতো করে এগিয়ে যাও, হ্যাঁ তোমরা তোমাদের মতো করে এগিয়ে যাও, আমি তো জেলখানায় বন্দী হয়ে গেছি, আমি চাইলেই তো মুক্তি আমার সম্ভব না। আর তোমরা যদি চাও তাহলে তোমার এই বাবার জেলখানা থেকে মুক্তি পাবা। কিভাবে বাবা? তোমরা যদি পড়ালেখা করো, তোমাদের মতো করে তোমরা মানুষ হও, আমি যেমনটা চাই তোমরা এমন হও, তাইলে তোমরা একসময় অনেক দূরে যাবা, এই জেলা থেকে অন্য জেলায় যাবা, এই শহর থেকে অন্য শহরে যাবা, এমনকি দেশের বাইরেও যেতে পারবা। আর যদি তোমার বাবার মতো করে, তোমার বাবার কথা মতো চলে তুমি জমিতে চলে যাও, পড়ালেখা না করো, তাহলে তো তোমার মনে করে যে তোমার বাবার এই জেলখানাতে তুমি বন্দী হয়ে গেলা, জমি চাষি করলা তোমার বাবার সাথে। তো আমাদের ভিতরে তখন থেকে ওই বুদ্ধটা নাড়া দিত, খুব নাড়া দিত। অ্যাকচুয়ালি আসলেই তো মা যা বলছে এটা আমরা বুঝতে পারতাম। বর্তমানে আমরা 7 ভাই বোন। তো 7 ভাই বোনের মধ্যে আমার সবার বড় হচ্ছে আমার বোন, তারপরে আমার এক ভাই, তারপরে আমার আরেকটা বোন, তারপরে আমি। তো আমার যে ভাই আছে, ওই ভাইটা অনেক ট্যালেন্ট ছিল পড়ালেখাতে। তো ও যখন ক্লাস 8-এ পড়ে, তখন আমরা আব্বা কাকার 7 ভাইয়ের মধ্যে একজন আছে আপনার অনেক পড়ালেখা করেছে, উনি আমার ভাইকে খুব ফেভার করতো, যে আমরা আব্বা কাকার মধ্যে অনেক ভাই বোন, আমরা তার মধ্যে আমার ভাইটা অনেক ট্যালেন্ট, অন্য যে চাচাতো ভাই বোনগুলো আছে তাদের তুলনায় পড়ালেখা ভালো। তো কাকা এসে ভাইয়াকে বললো, তুই এটি বৃত্তি দিবে, আর আমি আশা করি তুই বৃত্তিটা পাবি। তো বৃত্তির জন্য একটা গাইড বই কিনতে হইতো, হ্যাঁ, যেটাতে আপনার 11টা সাবজেক্টের নোট থাকতো। তো ওই গাইড বইটা কেনার জন্য বাবার কাছে টাকা চাইলো মা। তো বাবা বললো যে দেখো, এই টাকাটা যদি আমি এখন দিয়ে দিই, তাহলে আমি ওই জমিটাতে সার দিতে পারবো না। এরকম বাবা এড়াই যেত। তো এইভাবে 7-5 দিন পড়ার পরে দেখা যাচ্ছে ভাইয়ের পরীক্ষা প্রস্তুতি সবাই অন্য বন্ধুরা শুরু করে ফেলছে, বাট ভাইয়া শুরু করতে পারতেছে না। তো চাচাকে আবার এটা ইনফর্ম করে মা। তো চাচা বাড়িতে এসে বাবার সাথে করে রাগারাগি করলো যে তুই যেটা করতে পারস নাই, এর চেয়ে ভালো কিছু ছেলে করুক, এটা তুই চাস না, আমি বুঝতে পারছি, ঠিক আছে আমি ছেলেকে গাইড বই কিনে দিচ্ছি, ছেলে বৃত্তি পাইলে এটা ক্রেডিট তুই নিতে পারবি না। তো ভাইয়াকে দিয়ে শহরে চলে গেল কাকা। তো আমাদের ওখানে লাইব্রেরি ছিল, লাইব্রেরি থেকে কাকা একটা বই কিনে দিল, ভাইয়া তো অনেক খুশি, বইটা নিয়ে বাসায় আসলো। তো ভাইয়া পড়ালেখা করলো খুব মনোযোগ সহকারে। তো এই পড়ালেখাগুলো করতে গিয়েও অনেক বাধাই পড়তে দিত। বাধাটা মূলত বাবাই দিত, যে প্রাইভেটে যাচ্ছিস, এখন প্রাইভেটে চলে যাচ্ছিস, এখন প্রাইভেটে চলে গেলে এই কাজটা কে করবে, এই কাজটা আজকে প্রাইভেট মিস করে দে, আজকে বৃষ্টি আসতেছে আজকে যেতে হবে না, এরকম ভাবে ভাইয়াকে বলতো আর কি। ভাইয়া বৃত্তিটা পাই, ট্যালেন্টফুলের বৃত্তিটা পাই। ভাইয়া ট্যালেন্টফুলের বৃত্তিটা পাওয়ার পরে আমার বাবা যে টেক্সটাইলে চাকরি করতো, ওই টেক্সটাইল থেকে কিছু লোক বিদেশে পাঠাবে শ্রমিক হিসেবে, হ্যাঁ। তো ওখানে কারো কাছে পরামর্শ না করে আমার বাবার নাম দিয়ে দেয়। বাবাদের একটা প্রফিট অ্যান্ড ফান্ড ছিল, এই যেখানে চাকরি করতো, এখানে ওই ফান্ড থেকে কিছু টাকা জমা হবে এই যে বিদেশের ক্ষেত্রে, আর কিছু টাকা বাবাকে দিতে হবে যদি বাবা যাইতো আর কি, যায় তাহলে। তো বাবা কারো কাছে কোনো পরামর্শ না করে, এমনকি আম্মার সাথেও মনে হয় সম্ভবত বলে নাই, উনি টাকা জমা দিয়ে দিয়েছিল বিদেশ যাবে। তো বাসিতে আসে বললে যে আমি তো সৌদি আরব যেতে চাইতেছি, আমার কলিগদের সাথে আমিও টাকা জমা দিছি, আমি বিদেশ যাব। তো আম্মা জিজ্ঞেস করলো যে আপনি যদি বিদেশ যান তাহলে আমাদের জমি জমা আছে মোটামুটি, আর এগুলো দেখাশোনা কে করবে? তখন বলল যে এগুলো কে করবে, এগুলো সোহাগ দেখবে, বড় ভাইয়ের কথা বললো। তো বড় ভাইয়ের কথা আম্মা বললো যে বড় ভাই যেহেতু বৃত্তি পাইছে, একটা ভালো কলেজে ভর্তি করবে, আর বড় ভাইয়ের চিন্তা ছিল যে সে ইঞ্জিনিয়ারিং পড়বে। তো আমাদের কিশোরগঞ্জে একটা ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক্যাল ছিল, তো ওইখানে ভাইয়া অ্যাডমিশনও নিবে চিন্তা করতেছিল। তো এমন তো পর্যায়ে বাবা যেহেতু এই সিদ্ধান্ত বিদেশ যাবে,
তো ওইটা আবার মা যদি কোনো সমাধান না পাইতো বাবাকে শাসন করার জন্য একজনই ছিল আমার নেতা চাচ্চু। তো ওনার কাছে আবার মা ইনফর্ম করেন যে বাবা তো তোমার ওর বাবা তো এটা করতে চাচ্ছে। তখন আবার কাকা আসেন, এসে সকালবেলা অন্য অন্য কাকারা নিয়ে মিটিং বসেন সকালবেলায় আমাদের বাসায়। বসার পরে জিজ্ঞেস করেন কেন তুই বিদেশ যাবি? বলছে যে আমার অনেক ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য আমার অনেক টাকার দরকার, আর টাকাটা কি বাবা প্রমাণ করতো? পড়ালেখা করে যে টাকা কামানো যায় ওটা বাবা বুঝতো না। বাবা বুঝতো যে টাকা থাকলে আরো টাকা পাওয়া যায়, আর জমি থাকলেই সুখ পাওয়া যায়। ওটাই ছিল বাবার থিওরি। কিন্তু বাবার ওই থিওরিটা কাকা কোনো সময় পছন্দ করতো না। বাবা কাকা এটা এড়ায় যেত, এর বিপরীতে একটা যুক্তি তৈরি করতো কাকা। যুক্তি করে বাবাকে ডাউন করে দিত। আর বাবা কাকাকে ছোটবেলা থেকে খুব রেসপেক্ট করতো। এভাবে কাকার কথাই বাবা তো অফ হয়ে যায় যে না, তাহলে আমি যদি না যাই তাহলে আমার টাকাটা জমা দিয়ে দিছি। পরে এর মধ্যে আমার এক কাকা আরেকটা চাচা বলে উঠলো যে তাহলে ছেলেটাকে পাঠায় দিই বিদেশ, সোহাগকে বিদেশ পাঠায় দিব। তো এর মধ্যে বায়াটা পড়তেছিল, জানালা থেকে শুনছে যে বায়ার নাম উঠছে যে হ্যাঁ বিদেশ যাবে। তো ও খুব রাজি হয়ে গেছে। ও তাড়াতাড়ি করে দূরে আসছে টিভি পড়ার টেবিল থেকে, হ্যাঁ কাকা আমি বিদেশ যাই, আমি সৌদি আরব যাই। বায়া কি করছে, পরের দিন ওর ফ্রেন্ডের কাছে সব বইটই বিক্রি করে দিছে যে ও আর মানে করবে না, পড়ালেখা করবে না, ও বিদেশ চলে যাবে। এরকম করে বাসায় চলে আসছে। বাসায় চলে আসার পরে আমুর কাছে ও বায়না করলো যে আমাকে যদি তুমি বিদেশ না পাঠাও তাহলে আমি পড়ালেখা করবো না, তো করবোই না, আর আমি বাড়িতেও থাকবো না। তখন আম্মা বললো যে তোর যেদিকে দু চোখ যায় এদিকে যাবি, কিন্তু আমি তোকে বিদেশ পাঠাবো না। আর বাবার কথা হচ্ছে আমি অনেকগুলো টাকা জমা দিয়ে দিয়েছি, প্রায় 60-70 হাজার টাকা, তখনকার সময় অনেক টাকা জমা দিয়ে দিয়েছে। আমাদের একটা জমি বন্ধক দিছে, আর কিছু টাকা বাবার প্রভিডেন্ট ফান্ডে জমা ছিল। এভাবে প্রায় 70-80 হাজার টাকা বাবা জমা দিয়ে দিয়েছিল। এটা উঠানো যেত, হয়তো অনেক সংগ্রাম হইতো, কিন্তু বাবা এই টাকাটা জমা দেওয়ার কারণে চাচা পরে এক পর্যায়ে রাগান্বিত হয়ে যে তোদের ফ্যামিলি ম্যাটার আমি আর এটা ইনভলভ করবো না, তুই দেখ এটা। তো বাবার ইচ্ছা, ভাইয়ার ইচ্ছা থাকার কারণে ভাইয়া সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নেই। আচ্ছা, ভাইয়া বড় ভাই হ্যাঁ সৌদি আরব যাবে, শখ ভাই। তো ভাইয়া সৌদি আরব যাবে, সবকিছু ওকে, আত্মীয় স্বজনকে ইনফর্ম করা হলো। তো তখন ভাইয়ের বয়স ছিল 16 বছর। তো বড়রা যে আলাপ করতো যে বয়স হয় না ছেলে বিদেশ যাওয়ার, এটা আমি বুঝতে পারতাম, অতটুকু বুঝতে পারতাম। আর কি হচ্ছে না হচ্ছে এটাও বুঝতে পারতাম, কিন্তু ভাই বিদেশ গেলে কি খারাপ হবে না ভালো হবে এটা তখন বুঝতে পারতাম না। তো বড় ভাই বিদেশ এক পর্যায়ে যাওয়ার জন্য প্রস্তুতি সব কমপ্লিট, বড় ভাই বিদেশও গেল। আব্বার কলিগরার সাথে আব্বা ওরে পরিচয় করাই দিল যে এরকম এরকম তুই যাবি ওনাদের সাথে। আর ওনাদেরকে বুঝাই দিছে যে আমার তো তোমাদের সাথে যাওয়ার কথা ছিল, আমি যেতে পারি নাই, আমার ছেলেকে তোমরা একটু দেখে শুনে নিবা। তো বাবার জায়গায় বড় ভাইকে নাম দিয়ে দিল, এবং বড় ভাই বিদেশ সৌদি আরব গেল। এটা 2001-এর কথা। 2001-এ বড় ভাই সৌদি আরব যাওয়ার পর উনি 3 মাস ছিল, কোনো খবর ছিল না। কারণ ছিল একটাই, বড় ভাই যখন সৌদি আরব গিয়ে পৌঁছেছিল তখন বড় ভাইদেরকে রিসিভ করার জন্য এই সৌদি আরব টেক্সটাইল থেকে লোক আসার কথা ছিল। তো আসছিল, আইসা আবার কলিগরা রিসিভ করে নিছে। আর বড় ভাই মানে কি জানি একটা দৃশ্য দেখতে গিয়া অন্যদিকে অন্য মানুষ অনেক সময় নিয়েছিল ওরা আসতে, এই ফাঁকে বড় ভাই জানি কই চলে গেছিল, কি জানি এটা করতে গেছিল, ও নিজেও এখন ঠিক বলতে পারে না, তখন আইসাও বলতে পারে নাই। পরে ওরা ওনাদেরকে, আমার চাচুদেরকে মানে আব্বার বন্ধুদেরকে উনি হারায় ফেলাই, বড় ভাই হারায় ফেলছে। তো ওনাকে আর রিসিভ করে নিয়ে নাই পরে পরবর্তীতে। তো হারায় ফেলে বড় ভাই সৌদি আরবে 3 মাস প্রায় খবরহীন। 3 মাস বড় ভাইয়ের খবর না থাকার কারণে তো আমাদের ফ্যামিলি সবাই খুবই কান্না করতো, এমনকি এলাকাবাসী আইসা ছেলেটার জন্য আফসোস করতো যে এত ভালো একটা ট্যালেন্ট ছেলে, যে রেজাল্ট খুব ভালো করছিল, আরো রেজাল্ট ভালো, অনেক রেজাল্ট ওর জীবনে আসছিল, হয়তো আসতো এরকম, এই ছেলেটাকে কেন বিদেশ পাঠানো হলো, এটা সবারই প্রশ্ন থাকতো, কিন্তু উত্তর তো কারো জানা ছিল না, একমাত্র বাবাই জানতো। যাই হোক, তো বড় ভাই কোনো খবর নাই, আমরাও খুব কান্নাকাটি করতাম, দেখা দেখি 3 মাস কোনো খবর না থাকার পর যে আমরা তো ভাবছিলাম হয়তো হারায় গেছে, না হয় হয়তো পৃথিবীতে নাই, এরকম কিছু একটা। তো আল্লাহর এই কুদরত, তখন হজের মৌসুম ছিল 3 মাস পর। হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশ থেকে অনেক লোক যায়। তো আমাদের কিশোরগঞ্জে মহিনন্দ নামের একটা গ্রাম আছে, ওখান থেকে পরিচিত একজন লোক গেছে। উনি আমাদের কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী। তো উনি যাই, উনি আবার আমার আম্মার মামাতো বোনের শ্বশুর, হ্যাঁ মামাতো ভাইয়ের শ্বশুর হয়। হ্যাঁ, উনি যাই সৌদি আরবে হজের জন্য। তো যাওয়ার পরে হাজিরা যখন হজ ক্যাম্পের পরে এই একটু ঘুরতে বের হয়, তখন বড় ভাইয়ের সাথে পরিচয় হয়। আর বাঙালি এক লোক বড় ভাইকে সৌদি আরবে বলতেছে, তুই যেখানে এসে পড়ছো সেখানে তো তোর বাঙালি কোনদিন খুঁজে পাইবে না, তুই মক্কা মদিনা কোনো একটা শহরে যদি যেতে পারস তাহলে মানে বাঙালি পাইতে পারিস। তা তুই যখন লোকের জন্য হারায় ফেলছস, তোকে আমি বাঙালি হিসেবে এইটুকু হেল্প করতে পারি। তো একজন বাঙালি ভাইকে মক্কা শরীফে পৌঁছায় দিয়েছিল। আর মক্কা শরীফে হজ মৌসুম ছিল, তখন কিছু মুরব্বী লোকের সাথে বড় ভাই কথা হয়েছিল। তো বড় ভাইকে দেখে ওনারা বুঝতে পারছিল যে হজি না, হ্যাঁ এখানে কাজ করে কিছু একটা। তো জিজ্ঞেস করলো, কিরে এত ছোট ছেলে তুই বাংলাদেশ থেকে আসছিস কেন এখানে? তখন বড় ভাইয়া বললো যে আমি তো কাজ করতে আসছি।
ওয়ার্কার হিসেবে আসছি। তো বললো এত অল্প বয়সের ছেলে কেমন মা দিল ওয়ার্কার হিসেবে সৌদি আরবের মতো দেশ। 2001-এ সৌদি আরব অনেক দূর ছিল আমাদের দেশ থেকে, কারণ তখন ইন্টারনেট ছিল না, তখন মোবাইলে কথা বলা যাইতো, তাও অনেক কষ্ট করে, এক বাড়িতে দুই বাড়িতে মোবাইল ছিল এরকম। তো বড় ভাইকে দেখে ওনাদের অনেক করুণা হলো। তো বড় ভাই তার স্টোরিটা খুলে বললো যে আঙ্কেল আমার তো এই ঘটনা। বললো তোর বাড়ি কোথায়? তখন বললো যে আমার বাসা কিশোরগঞ্জ। যে আমারও তো বাড়ি কিশোরগঞ্জ। ও আচ্ছা ঠিক আছে, কিশোরগঞ্জ তোর কোন বাড়ি, কোথায় বাড়ি? খায় আল্লাহ কি বলস, তুই আমার ভাতিজা? তুই উনার ভাতিজা মানে আমার ভাতিজা, তুই এখন বল তুই কি চাস বা কি করতে চাস? তখন উনি ওনার কাছে বড় ভাই বললো যে আমি তো এখানে একটা ব্যাংকে কাজ পাইছি, আমি এখানে একটা ব্যাংকে অফিস সহায়ক হিসেবে কাজ পাইছি, একটা বাঙালির মাধ্যমে। তখন ভাই একটা চাকরি পাই অফিস সহায়ক। আমি এখানে ঘুরতেছি এই উদ্দেশ্যে যে আমার কিশোরগঞ্জে কোনো হাজি পাই কিনা, যার মাধ্যমে আমি বাংলাদেশে আমার একটা মানে মেসেজ পাঠাইতে পারবো যে আমি আছি, আমি আমার মার কাছে আবার ফিরে আসবো কোনো এক সময়, বা মার সাথে আমি কথা বলবো, সুযোগ হইলে হয়তো। এরকম একটা মেসেজ পাঠানোর জন্য আমি লোক খুঁজছিলাম। নাতি পৃথিবীতে বাস্তা, পৃথিবীতে তো অনেক মানুষ অনেক কিছু এই নেয় না, অনেকের সাহায্য করতে চায় না, তা আমি তোর, তুই কি দিবি আমার কাছে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য, আমি সবই তোর নিব। এরকম উনি ভাইয়াকে বললো। তো ভাইয়া বললো যে আপনাকে তো এক হিসাবে আপনি আমার নানা হন, এক হিসাবে আমার চাচু হন, তা বড় ভাই আমাদের জন্য কেলনা পিস্তল, তারপর আম্মার জন্য তবজি নামাজে বিছনা, আমার 7 কাকার জন্য 7টা নামাজে বিছনা এরকম পাঠাইছিল। আমরা আব্বা কাকারা তখন 7 ভাই ছিল, তো এগুলা অনেক কিছুই কার্টুন ভর্তি করে পাঠাইছিল তখন বড় ভাইয়ের প্রথম মান্থের বেতন দেওয়া। পাঠানোর পরে তো উনি বাংলাদেশে আইসিয়া সর্বপ্রথমেই চাচুর বাসায় চলে যায়। ওনার বাসাতে না গিয়া চাচুর বাসায় গিয়ে বলতেছে যে সালাম সাহেব আমি তো খবর নিয়ে আসছি আপনি বাতি যাই এই। তখন তো চাচু মানে এত খুশি হয়েছিল, মানে ওই রাত্রে আর বাসায় ওই লোকটা ব্যাক করতে দেয় নাই, চাচুর বাসাতে রেখে দিয়েছিল। আর আমার আম্মাকে খবর দিয়ে নিয়ে হয়েছিল। আর আম্মা তো মানে এক দৌড়, আমার আম্মা মানে কোনোদিন আজ পর্যন্ত দেখি না বাড়ির বাইরে মানে বুকরা ছাড়া যাইতে, মানে উনি পর্দা করেন আমার নানু থেকে হয়তো প্রাপ্য। তো আম্মু ওই দিন মানে শুধু কাপড় পরা যেভাবে বাসায় থাকতো এভাবে বাসা থেকে বের হয়ে মানে ওনার বাসায় উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তো আমি পিছনে পিছনে আম্মার বুকরাটা নিয়ে গেছিলাম। আমি ওইটা বুঝতেছিলাম যে আম্মা হয়তো এখন এই চিন্তায় নাই, এই জন্য বুকরাটা পরে নাই। তো রিক্সাতে উঠে আমি আমাকে বুকরাটা পরতে দিই, মা বুকরা মাথাটা শুধু পড়ছিল। গেছিলাম, তারপরে উনি বললো যে না ভালো আছে ছেলে, অনেক ট্যালেন্ট, ওখানে কাজ পাইছে, ভালোই কাজ করতেছে। তো যাই হোক এরকম খবর পাওয়ার পর তো আম্মা অনেক খুশি, মহা খুশি। তো আমরা গিফটগুলো বাসাতে নিয়ে আসলাম, এসে আমার আত্মীয় স্বজনকে দেখাইলাম, সবাই খুবই খুশি। এরই 3 দিন পরে বড় ভাই একটা মোবাইল নাম্বার দিয়ে দেয়, যে ওনার অফিসের মোবাইল নাম্বার, আর উনি ফোন করার জন্য আমাদের কোনো নাম্বার ওনার কাছে এখন আপাতত নাই। তো এর জন্য আমাদের ফোন করতে পারছে না, আমরা যেন ফোন করি। তো আমাদের স্থানীয় একটা বাজার ছিল লতিপুর বাজার, ওইখান থেকে 60 টাকা মিনিট তখন ফোন করতে হইতো বিদেশ সৌদি আরবে। তো আম্মা আর আমি, আমার আব্বা গিয়েছিলাম, আমরা ফ্যামিলি সবাই মোটামুটি গিয়েছিলাম। আমরা ওই দোকানে গিয়া বড় ভাইয়ের সাথে প্রথম আমরা টেলিফোনে কথা বলি, তাও এই ভাইকে মিস কল দিয়েছিলাম। বাইরে মিস কল দেওয়ার পরে দোকানদার আমাদের কাছে 60 টাকা নিয়েছিল প্রতি মিনিট, পার 5 মিনিট। আমরা তখন হয়তো বুঝতাম না মোবাইল সম্পর্কে অতটা। হ্যাঁ, তো আমরা বড় ভাইকে মিস কল দেওয়ার পরে বড় ভাই অফিস থেকে একজন ব্যাক করে বলছে আরবিতে কথা বলতেছে। তো ওই দোকানদার সৌদি আরব ফিরতি, তো উনিও আরবিতে বলতে পারতো। তো উনি বলছিল যে সোহাগ নামের বাঙালি কি চাই। ও বললো যে ও তো 10টায় আসবে অফিসে, এখন বাজে সকাল 9টা, আরো 1 ঘন্টা ওয়েট করলাম দোকানে আমরা। 10টায় বড় ভাই অফিসে আসা মাত্র ওই লোকটা বললো যে ভাই তো অনেক দূরে এসে ফিডব্যাক করলো, আমাদের সাথে প্রথম কথা হইলো। কথা হওয়ার পরে বড় ভাইয়ের নাম্বার আমরা পেলাম, আমরা নাম্বার বড় ভাই পেলো। 1 মাস খুব ভালো চললো। তো বড় ভাই চিন্তা করলো বাড়িতে তো বাবা চাকরি যেহেতু রত আছে, চলতেছে ওরা ভালোই, আমি এখনো টাকাটা না পাঠায়া আমি একটু গুছায়া নিজেরে তারপরে টাকাটা পাঠাই। ও নিজের বাসাতে অনেক জিনিসপত্র কিনলো। এরই 1 মাস পরে বড় ভাই হঠাৎ বললো যে বাংলাদেশ থেকে কেউ সৌদি আরব আসতে চায়, তাহলে আমার কাছে একটা ভিসা আছে, আমি ভিসাটা পাঠাতে চাই। তাহলে ওই ভিসাটা পাঠাইলে আমার এখান থেকে আমি ভিসা টাকা দিয়ে দিব, আর আমি আপনাদের কাছ থেকে, আপনারা ওই যে লোকটা বিদেশ আসতে চায় ওর কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে নেবেন। তাইলে আমার দেশে টাকা পাঠানো হয়ে গেল, আর একটা ভিসাও পাঠানো হলো। তো আমি যদি একটা ভিসা পাঠাইতে পারি বাংলাদেশে, তাহলে আমার অনেক মানে ইনকাম হবে, বা আমার মাধ্যমে বাংলাদেশ থেকে একটা লোক আসলো। তো আমার এক চাচাতো ভাই এটা শুনে রাজি হইলো। ওর সমবয়সী ছিল, ওর সাথে খেলাধুলা করতো। ওই ছেলেটা তেমন পড়াতে মনোযোগী ছিল না, তো ওর বাবা রাজি হয়ে গেলো যে ওরা বিদেশ পাঠাবো। ও 1 লক্ষ টাকা দিয়ে ভিসা কিনে, 1 লক্ষ টাকা দিয়ে ভিসাটা কেনার পরে ওইখানকার যে আছে আপনার, এই যার কাছ থেকে ভিসাটা কিনে ওই অফিসের দারোয়ান ছিল, ওই দারোয়ানের মাধ্যমে ভিসাটা বড় ভাই কিনছিল সৌদি আরবের দারোয়ানের মাধ্যমে। তো 1 মাস হয়ে যাওয়ার পরেও বড় ভাইকে ভিসাটা দিতেছিল না, মানে ঘুরাইতেছিল, আজকে না কালকে, পরশু না তরশু, এভাবে ঘুরাইতেছিল। আর এই পাশ থেকে 1 লক্ষ টাকা ওই চাচা আমাদের দিয়ে দিয়েছিল। দিয়ে দেওয়া 1 লক্ষ না, ঠিক
আরো কিছু কম হবে এরকম টাকা আমাদেরকে দিয়ে দিছিল ভিসা হওয়ার পর। তো আমরা ও বড় ভাই মোটামুটি চাচাতো ভাইটা কমপ্লিট মেডিকেল রিভিল করে ও যাবে বিদেশ, আর এদিকে বড় ভাই ভিসাটা পাঠাবে। এর মধ্যে ভিসাটা যখন বড় ভাইকে দিতেছে না, আমরা বাংলাদেশ থেকে বড় ভাইকে খুব প্রেশার ক্রিয়েট করতেছিলাম যে ওরা যেহেতু আমাদের টাকাটা দিয়ে দিছে, ওরা তো খুব তাকদা করতেছে, তুমি ভিসাটা পাঠাচ্ছ না কেন। তো বড় ভাই ভিসাটা পাঠানোর জন্য চেষ্টা করতে চাইলেও চর্চা করে পারতেছিল না, কারণ ওই লোকটা বড় ভাইকে ঘুরাইতেছিল। তো এক পর্যায়ে বড় ভাই রাগান্বিত হয়ে, ও তো দেশে থেকে অনেক রাগ ছিল, রাগান্বিত হয়ে ওই লোকের সাথে হাতাহাতি হয়। সৌদি আরবের স্থানীয় লোক ছিল বেবি, ওই লোকটার সাথে হাতাহাতি হওয়াতে ওই লোকটা বড় ভাইয়ের আকামাটা নিয়ে গিয়া তো পুলিশকে ইনফর্ম করে যে বাংলাদেশ থেকে একটা ছেলে আছে অমুক রুটে, ওর কাছে আকামা নেয়, অত বড় অবৈধ। তো বড় ভাইকে নিয়ে প্রথমেই জেলে পুলিশ এসে ধরে নিয়ে যায় ওখানকে। আপনার ভাই অবৈধ ছিল? হ্যাঁ, অবৈধ ছিল না, বড় ভাইকে অবৈধ করে দেওয়া হয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। বড় ভাই কেন ওই লোকের উপরে হাত যে সময়টাতে বলছে যে উনি অবৈধ, সেই সময়টাতে কি উনি কাগজপত্র অবৈধ ছিলেন নাকি এমনিতে এটা মিথ্যা কথা? মিথ্যা কথা না, কাগজপত্র সব বৈধ ছিল, কোনো আকামা ছিল না। আকামাটা ও কেড়ে নিয়ে গেছিল, সামহাও একটা ট্র্যাপে পড়েছে সে। হ্যাঁ, তারপরে বড় ভাইয়ের কাছ থেকে যখন আকামাটা নিয়ে যাওয়া হলো, তখন বড় ভাই অমুক নাম্বার রুটে ওই অবৈধভাবে আছে এরকম ইনফর্ম করা হয়েছে বড় ভাইয়ের প্রতি। তো ইনফর্ম করার পরে বড় ভাই পুলিশ আসলে পরে পুলিশে ওকে নিতে চায় গাড়িতে ওটা। তো ও বুঝতেছিল না যে পুলিশের সাথে ওই সময় গেলে হয়তো ভালো হইতো, পুলিশের সাথে ও যাইতে চাইতেছিল না, খুব জোরে জোরে করলো পুলিশের সাথে। এতে পুলিশ আরো বিরক্ত হইলো, পুলিশ বিরক্ত হয়ে এক পর্যায়ে তো ওকে নিয়ে গেল জেলখানাতে। নিয়ে যাওয়ার পরে ওর নামে অনেক রাগান্বিত হয়ে পুলিশ সুপারের কাছে বিচার দিল, ছেলেটা বাংলাদেশ থেকে আসছে, অনেক রুক্ষ, ও এরকম মারামারি করছে। তো পুলিশ সুপারের ডিসিশন এটা ছিল যে ওর মাথাটা নেড়া করে বাংলাদেশে পাঠায় দেবো। আর ঠিক তেমনটাই হইলো। বড় ভাইয়ের সাথে একটা ফোন ছিল নোকিয়া, আর একটা মোবাইলের চার্জার ছিল সৌদি আরবের, আর বাড়িতে বাসাতে ছিল অনেক টাকার জিনিস কিনছিল, সে প্রায় 2 লাখ টাকা প্রায় সামথিং এরকম টাকার জিনিসপত্র কিনেছিল, মোটরসাইকেল সহ। এগুলো কোনোটাই তার ছিল না, আর আনারও কোনো সুযোগ ছিল না। সে চলে আসছিল আর কি। হ্যাঁ, এভাবে চলে আসছিল। কয় বছর পরে আসে? 6 মাস। মাত্র 6 মাসের মাথায় চলে আসে? কত টাকা ইনভেস্ট হয়েছিল? আমাদের 1,20,000 টাকা ইনভেস্ট হয়েছিল। তারপর ভাই বিদেশ থেকে বাংলাদেশ চলে আসলো। চলে আসার পরে তো মোটামুটি ভাই বেকার, তো পড়ালেখাটা আর হইলো না। পড়ালেখাটা যেহেতু জীবন থেকে অনেকটি দিন চলে গেছে, তো আর পড়ালেখা তো মনোযোগও নাই ওর। তো মা আবার বলছিল যে তুই আবার পড়ালেখা শুরু কর, ভর্তি হ স্কুলে বা কোনো কলেজে, মাদ্রাসায় ভর্তি হয়ে যা। মাদ্রাসা থেকে তো 9-এ পড়লে খুব সহজে পাস করা যেত, খুব কম পড়ালেখা করেও। তো ভাইয়া বললো যে না, আমি আবার বিদেশ যাব। তো ভাই আবার বিদেশ যাবে, আবার বিদেশ যাওয়ার জন্য সে প্রস্তুতি নিতে চাইছিল। তো বাবা কেন জানি আবারও তারা বিদেশ পাঠাবে এরকমও রাজি আবার। তো বাবা আবারও বিদেশ পাঠাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো প্রস্তুতি দেওয়ার পর বাবা বিদেশ যখন ওরা পাঠাবে, তখন বাবা চিন্তা করলো যে এখন আর সৌদি আরব না, এখন অন্য আর একটু ভালো কোনো রাষ্ট্রে পাঠাবো, 2 টাকা আমার বেশি ইনভেস্ট হলেও যেন অ্যাক্সিডেন্ট না হয়, আর দ্বিতীয়ত কোনো একটা হাতের কাজ শিখায় পাঠাবো। তো এই সূত্র আমাদের এলাকাতে একটা দালাল টাইপের লোক ছিল, উনি প্রায় মনে হয় আমাদের এলাকা থেকে 1-1.5 লোক বিদেশে পাঠাইছে। তো উনি সফল দালাল। এই সূত্র অনুসারে ওনার সাথে আবার বাবার চুক্তি হয় যে বিল্ডিং এর ভিতরে যে পাইপ ঢুকায় আপনার পানির লাইন করে, এটাকে আপনার ড্রেসিং ট্যাঙ্কি কাজ বলে, ওই কাজটা ভাইয়াকে শেখানোর জন্য এই কাজের উপরে ভাই বিদেশ যাবে। তো এই কাজের ভাই 6 মাস 1 বছর ট্রেনিং করে। আর এই 1 বছর ভাই যে ট্রেনিং করে, ওই ভাইয়ের সাথে 170 জন লোক ছিল। এই 170 জনের মধ্যে 70 জন ছিল সৌদি আরব যাবে, আর এই 70 জনকে ভাই ভাষা শিখাইতো, সৌদি আরবে ভাষা শিখাইতো, আর উনি ট্রেনিং করতো। আর এই ট্রেনিং করার ফলে ওনাকে কোনো ফ্রি দিতে হতো না, যেহেতু ওনাদেরকে ভাষা শিখাইতো, সেই অনুসারে দালালোকে ফ্রি করে দিয়েছিল। তো ভাই এভাবে 1 বছর পর ট্রেনিং দেওয়ার পরে আমাদের 2 লাখ টাকা আবার দিতে হবে। প্রথম এভাবে কন্ট্যাক্ট হয়েছিল, 2 লাখ টাকা বড় ভাই দিবে। সিঙ্গাপুর যাবে, এখন সিঙ্গাপুর যাবে, 2 লাখ টাকা দিবে দালালকে, আর আপনার এই বাকি আরো 3 লাখ টাকা দিতে হবে, 5 লাখ টাকা লাগবে। তো বাকি 3 লাখ টাকা বিদেশ যাওয়ার পরে দিবে বাবা, এরকম কন্ট্রাক্টটা ছিল। তো আমরা 2 লাখ টাকা দালালকে দেওয়ার পর আমাকে থেকে ভিসা দিবে, ফ্লাইট দিবে, এরকম বলে বলে অনেকগুলো সময় পার করা যাওয়ার পরে হঠাৎ এক সময় দেখা গেছে যে ফ্লাইটের জন্য বড় ভাইকে সহ 170 জনকে ঢাকা নিয়ে আসা হয়েছিল। এটা কি আপনি ওনার যে মানে সৌদি আরব যাওয়ার গল্প বলতেছেন? না, যাওয়ার পরে আসার পরে আবার উনি বিদেশ যাওয়ার জন্য উদ্বুদ্ধ হলো, বাবা রাজি হইলো। তখন বাবা জমি বিক্রি করে 2 লক্ষ টাকা ওই দালালকে দিল যে সিঙ্গাপুর নেওয়ার জন্য। সিঙ্গাপুর নেওয়ার জন্য ওনাকে আবার আপনার এই 2 লক্ষ টাকা দিয়ে দিল নগদে। আর ভাই যখন বিদেশ যাবে তখন আর 3 লাখ টাকা পে করতে হবে। এভাবে কন্ট্রাক্টটা হয়েছিল ওই দালালের সাথে। তো ওই দালালের নিচ্ছিল ভাইয়া সহ 70 জন যাবে সিঙ্গাপুরে। তো 70 জনই ভাইয়ের 2 লক্ষ টাকা দিয়েছিল। তো যেদিন ভাইয়ের ফ্লাইট ছিল, ঢাকাতেও আসছিল উনি ফ্লাইটে ওঠার জন্য, এই দিনের পর থেকে আর ওই দালালকে পাওয়া যায় নাই। আর ওনার যে আমাদের এলাকাতে ল্যান্ড প্রপার্টি ছিল
এটা প্রায় মনে হয় 50 লক্ষ টাকার মতো ছিল। এরকম একটা অ্যামাউন্ট ছিল তার আমাদের এলাকাতে। এটা ব্যাংকের কাছে উনি দায়বদ্ধ রেখেছিলেন এর আগেই। অতপর উনি পালায় যাবে এটা তারা হয়তো দীর্ঘ পরিকল্পনা ছিল। জি তো এরকম 70 জনের টাকা নিয়ে ও উদা হয়ে যায়। তো আমরা আজ পর্যন্ত তার কোনো হদিস পাই নাই। পরে আমরা অবশ্যই ওর বাড়িটারি বিক্রি করার পরে আমরা কোনো টাকা পাইছিলাম না, জমি টমি কিছু বিক্রি করার পরে ব্যাংকের কাছে দায়বদ্ধ ছাড়া যা ছিল এর মধ্যে থেকে আমরা মাত্র 20,000 টাকা বাকি পাইছিলাম 70 জনের মধ্যে। ওকে তো এভাবে একটা দুর্জয় শুরু হইলো সংসারের মধ্যে। সব হাহাকার। বড় ভাই 2বার বিদেশ থেকে ব্যর্থ হইলো, একবার 2 লক্ষ টাকা দালালকে দিয়ে ব্যর্থ হইলো, একবার 1,20,000 টাকা দিয়ে বিদেশ গিয়া, সৌদি আরব গিয়া। এভাবে আমাদের জমির প্রায় অংশ, বেশ অর্ধেক অংশই প্রায় নষ্ট হয়ে গেল, মানে এরকম হয়ে গেছে। বাবা অনেক নিঃস্ব হওয়ার মতো অবস্থা একেবারে, হ্যাঁ, এটাকে বলে। বাবা অনেক কষ্ট করে যে জমিগুলা করলো, জোগাড় করলো, যেগুলো মনে করেন যে আমাদের না খাইয়া বাবা জমাইতো, টাকা জমাইতো। আমরা হয়তো এখানে মাছ দিয়ে খাইতাম, এখানে আমরা মনে করেন যে মাছ না দিয়ে শুটকি দিয়ে খাইলাম, খাইয়া এরকম জমি রাখলাম। তো ওই জমিগুলো আর আমরা ভোগ করতে পারলাম না। যাই হোক, সবকিছু মিলায় তখন বড় ভাই আবারও ব্যর্থ হওয়ার পরে কিছুদিন বাবার চাকরিটা কন্টিনিউ করার পরে একদিন বৃষ্টির সময় বাবা বাসায় ফেরার পথে বাবার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়। আমাদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে সামন দিয়ে আমাদের বাসায় যেতে হয়। তো কিশোরগঞ্জ সদর হাসপাতাল থেকে নদীতে একটা ড্রেন চেয়েছে, ওই ড্রেনেতে বাবা অন্ধকারে পড়ে যায়। তো বাইসাইকেলে করে বাবা আমার অফিসে যাইতো। তো বাবা ওই ড্রেন থেকে রাস্তার নিচে পড়ে যাওয়ার পরে প্রায় ঘন্টা খানেকের মতো ছিল উনি ওখানে পড়ে আসছিল, মানে উঠতে পারতেছিল না। এরকম একটা অ্যাক্সিডেন্ট মানে হয়েছিল ওনার। তো এই সদর হাসপাতাল দিয়ে যে ময়লা পানি ছিল ওইগুলো যাইতো ওই ড্রেন দিয়া। তো বাবার নাকে মুখে অনেক পানি ঢুকছিল। তো তারপর উনি উঠতে পারতেছিলেন না। তো যখন উঠতে পারতেছিলেন না তখন একটা এই মৃত মানুষের মারা যাচ্ছে এরকম একটা শব্দ হচ্ছিল রাস্তার মধ্যে। অন্ধকার থাকার কারণে কেউ মানে বুঝতেছিল না, আবার কেউ বুঝলেও হেল্প করার জন্য আগাইতেছিল না, ভয় পাইতেছিল যে কি একটা হচ্ছে এখানে। তো একজন লোক আইসা দাঁড়াইছে, দাঁড়ানোর পরে উনি বলতেছে এখানে একটা কিছু একটা হয়েছে, হয়তো কেউ মায়ের ফেলা রাখছে, না হয় কেউ মরতেছে। তো আমি একা যেতে পারতেছি না, আপনি একটু আমাকে হেল্প করেন। তো ওই 2জন লোক একসাথে হয়ে গেল, গিয়ে দেখলো যে লোকটা প্রথম আসছিল ওই লোকটা আমাদের এলাকার। তো উনি আমার বাবাকে দেখে চিনে ফেলছেন। তো উনি আমার বাবাকে দেখে তাড়াতাড়ি করে তুলে সদর হাসপাতালে নিয়ে যায়, প্রাথমিক চিকিৎসা দেয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ওনাকে বলে দেওয়া হয় যে বাবার মাথাতে প্রচন্ড পরিমাণ পানি ঢোকাতে মানে বাবাকে ইমার্জেন্সিতে রেফার করা হবে, কিশোরগঞ্জে রাখা সম্ভব না। তো যেহেতু নিকটতম কোনো আত্মীয় ছিল না, তো সর্বপ্রথম উনি সাইকেল মারে তাড়াতাড়ি করে আমাদের বাড়িতে আসছিল। সদর হাসপাতাল থেকে আমাদের বাড়ি দূরত্ব হচ্ছে 1.5-2 কিলোমিটার এরকম। তাড়াতাড়ি করে বাড়িতে আইসা, তো তখন রাত 11টা বাজতেছিল, মাকে নক করছিল যে ভাই তো হাসপাতাল অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি যাইতে হবে। তো বড় ভাই আর মা গেল, আমরা বাসাতেই ছিলাম। তো রাত্রেবেলা বাবাকে ঢাকা নিতে হবে। তো বাবাকে ঢাকা নেওয়া যাওয়ার পরে এরপরের দিন সকালে খবর আসলো যে বাবার মাথাতে অনেক বেশি পানি ঢুকছে, নাকে মুখে অনেক পানি ঢুকছে, মাথার ব্রেন মানে এরকম হচ্ছে যে গলে কান দিয়ে নাক দিয়ে বের হয়ে যাবে, এরকম একটা উপক্রম বা মহিলার সাথে বেরও হয়েছে এরকম। তো বাঁচানো খুবই অসম্ভব হয়ে গেছিল। তো অনেক টাকা মানে মোটামুটি প্রায় 2-2.5 লক্ষ টাকা তখনকার সময়ের খরচ করার পর বাবা ভালো হয়েছে। তবে এমন ভালো হয়েছে যে ওনার স্মৃতিশক্তিটা আগের মতো আর নাই, মানে উনি সেন্সলেসের মতোই প্রায়। উনি সকালে যদি একটা কাজ করে ওটা বিকালে আর মনে রাখতে পারে না। তো বাবার এরকম হয়ে যাওয়ার পরে বাবাকে আর চাকরিতে রাখা হয় নাই। তো বাবা চাকরিটা চলে যায়, বড় ভাই বিদেশ থেকে চলে আসে। তো এই অবস্থায় মানে একটা সংসারে দুর্ভোগ তৈরি হয়ে গেছে। তো এরকম একটা সিচুয়েশনে বাবা ফিরে আসলো আমাদের মাঝে। আমরা চাইছিলাম যে আমাদের সব জমিও যদি চলে যায় তারপর আমাদের বাবা ফিরে আসুক, কারণ যেহেতু আমাদের বাবা। কারণ আমার মা ওইটাই বলতো যে বাবা যেমনই হোক বাবা বাবাই, বাবার অবর্তমানে বাবার গ্যাপ পূরণ করার মতো কেউ নাই। আনলে পরে আমরা বাবা যেহেতু চাকরি নাই, বড় ভাইয়ের কোনো পেশা নাই, তো কোনো অভাবের মাধ্যমে পড়ে গেলাম। মানে এমন একটা অভাবে পড়ে গেলাম, জমিতে চাষ করার মতো কেউ নাই, জমিগুলো হাহাকার করতেছে। তো এই অভাবের মধ্যে থাকার কারণে পরে আমার মা চিন্তা করলো যে এখন কি করা যায়। তখন কি করা যায় বলতে অভাবের মাত্রা যখন বাড়তেছিল ডে বাই ডে, তখন আমাকে আমার নানু বাড়িতে দিয়ে দেওয়া হয়েছিল। আমাকে আমার নানু বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে না আমি ওইখানে ভালো থাকি, আমি যেন ওইখানে থেকে পড়ালেখা করতে পারি, আর আমার নানু বাড়িতে আমার খরচটা যেন আমার মামারাই বহন করে, এরকম আর কি। তো নানু বাড়িতে আমি চলে যাই, আর এদিকে আমার ভাই বোনেরা খুব কষ্ট করে খাওয়া নিয়ে। মানে আমাদের জমিগুলোতে ধান হয় কিন্তু বাবা সুস্থ না থাকার কারণে ধানের পরিমাণটা এত কম হয়, মানে আমাদের বছরের পুরো একটা কোনো রকম চলে, কিন্তু আমরা বিক্রি করতে পারি না। তো আমাদের ফিশারি ছিল একটা দোকানিকেদের, ওইখানে ফিশারি পাড়ে কলা হইতো প্রচুর, আমাদের কলার বাগ ছিল ফিশারি পাড়ে। তো ওইখান থেকে মা কলা ছড়ি বিক্রি করতেন, আর আমার মা হাঁস পালতেন বাড়িতে। তো ওই হাঁস পালতো, কলা ছড়ি বিক্রি হইতো। আমাদের প্রচুর সুপারি গাছ ছিল, সুপারি গাছ থেকে সুপারি বিক্রি হইতো। এভাবেই কোনো রকম মানে আমাদের বাজারের উৎসটা আসতো আর কি।
কোনো রকম ভাবে মানে মানুষকে এটা ভালো বলা যায় না। তো ফসল শেষ কাটার সময় হওয়ার 1-2 মাস আগে এরকম হয়তো মানে আমাদের বাসায় আর ধান চাইল নাই, তখন মানে আমরা আরো অনেক বেশি বিপর্যয়ে পড়ে যেতাম। নানু বাসাতে যখন আমি দুপুরবেলা খাইতে বসতাম তখন মাছ ডাল তরকারি মানে নানান ধরনের তরকারি আয়োজন হতো, কারণ আমার মামা তখন বাইন হাউসে চাকরি করে, আর আমার ছোট মামাটা ইন্টারমিডিয়েট শেষ করে একটা এনজিওতে চাকরি করে। নানু বাসাতে যখন আমি খাইতে বসতাম তখন আমার মাথার মধ্যে এই তিনটা আসতো যে আমি এখন মাছের তরকারি দিয়ে ভাত খাচ্ছি, আমার মা কি দিয়ে খাচ্ছে। আমি এরকম চিন্তা করতাম। আমি মাঝে মাঝে কি করতাম, সব ভাত খেয়ে লাইতাম কিন্তু মাছের টুকরাটা রেখে দিতাম। মাছের টুকরাটা এই কারণে আমি রেখে দিতাম, আমি এখন খাবো মাছের টুকরাটা, ওনারা তো খাই নাই মনে হয়, এরকম একটা চিন্তা আসতো। তো আমি নানুর কাছে অনেক বকাও শুনছি আমি এরকম ভাবে খাইতাম বলে। আমি লোকে লোকে এভাবে খাতাম যেন আমার কান্নাগুলো নানু না দেখে। আমার কান্নাগুলো যদি নানু দেখে তাহলে আমার মার কাছে শেয়ার করবে, আমার মার কাছে শেয়ার করলে আমার মাও কান্না করবে, আর আমার মা কান্না করুক, আমি এটা চাইতাম না। আমি তখন থেকে এটা বুঝতাম, আমার অনুধাবন ক্ষমতাটা এটুকু ছিল। যাই হোক, তো এভাবে চলতে থাকে। এক পর্যায়ে দেখা গেছে যে আমি নানু বাড়িতে থাকি, এটা আমার মামি তেমন একটা পছন্দ করে না, ওনার মানে একটু অপছন্দের তালিকায় এটা চলে আসে। নানু অনেক রাগারাগি করে মামির সাথে আমাকে আবার রাগ করে বাড়িতে পাঠায় দেয়, যা তোর বাড়ি তুই চলে যা, তো এখানে থাকতে হবো না, আরেকজনের এখানে থাকতে হবো না, তো তুই চলে যা, তোর মতো করে তুই চল। তো নানু বাড়িতে আমার থাকা হয়েছিল না। ক্লাস 5-এ যখন আমি উঠবো, ক্লাস 4 শেষ হয়েছিল তখন, না ক্লাস 5-এর মাঝামাঝি সময় আমি চলে আসতে হয়েছিল। তখন আমাকে আর 5 ক্লাসে আমাদের এলাকার স্কুলে নেয় নাই, ভর্তি নেয় নাই, যেহেতু 6 মাসের মতো প্রায় প্রথম সাময়িক পরীক্ষা চলে গেছিলো। তখন আমার জীবনে আর 5 ক্লাসটা আসে নাই, আমার জীবনে 5 ক্লাসটা মিস হয়ে যায়। আমার 6-এ চলে যাই চাচার মাধ্যমে। আমি 6-এ অ্যাডমিশন নেওয়ার পরে ওই স্কুলে ড্রেস বানাইতে হইব, তো মার কাছে ড্রেস বানানোর কোনো টাকা ছিল না। তো স্কুলে ড্রেস ছাড়া যদি যাইতাম তাহলে স্যারেরা অনেক মারতো। আমার মানে আমার সব ফ্রেন্ডেরাই ড্রেস বানাই লাইছিল। আমি ক্লাসের সবার লাস্টের বেঞ্চে গিয়ে লুকায় বসতাম, কারণ স্যারেরা যেন চোখে না পড়ে যে আমার পরনে ড্রেস নেই। কিন্তু স্যারেরা চোখ তো আর ফাঁকি দেওয়া যেত না, কারণ আমাদের ক্লাসরুমে তেমন ছাত্র ছিল না, প্রায় 25-30 জন ছাত্র ছিল। তো স্যার দেখতো যে আমার পরনে ড্রেস নাই, তো স্যার আমার ডাইকে জিজ্ঞেস করতো যে তোমার পরনে ড্রেস নাই, এটা তো আমি বিলিভ করতে পারি না, কারণ তোমার ফ্যামিলিতে এরকম হওয়ার কথা না, তুমি অত অগুচল হওয়ার কথা না, তোমার পরনে ড্রেস টাকা যায়। কিন্তু আমি তো স্যারের কাছে শেয়ার করতে পারতাম না যে আমার কাছে ড্রেস কেনার টাকা নাই। তো আমি আমার যে প্রাইমারি স্কুলে যে ড্রেস ছিল, আপনাদের বাসার সামনে একটা প্রাইমারি স্কুল ছিল, তো প্রাইমারি স্কুলে যে ড্রেস ছিল এই ড্রেসটাই আমাদের হাই স্কুলের সেম কালারের ড্রেস ছিল। তো আমার এক চাচাতো ভাই ক্লাস 5-এ পড়তো, কিন্তু ও অনেক উঁচা লম্বা ছিল, তার ড্রেস বানিয়েছিল ক্লাস 5-এ পড়ার জন্য। ওই ড্রেসটা ও স্কুলে না যাওয়ার কারণে রাইখে দিয়েছিল, ওটা রাজমিস্ত্রি কি জানি কাজে গেছিল গা, ও আর পড়ালেখা করে না। তো ওর ড্রেসটা মা একদিন আমাকে আইনে দিছিল। তো আমার সবার বড় বোন এসএসসি পাস করছে। এসএসসি পাস করার পরে আমাদের এলাকার মধ্যে একটা ব্রাক থেকে একটা সংস্থা আসছে, এটা পাঠাগার, মেয়েদেরকে এলাকার মেয়েদেরকে স্কুল টাইমের পরে বিকালবেলা এই নানান ধরনের শিক্ষা দেওয়া হয়, পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা। এই বইগুলোর মাধ্যমে ব্রাক থেকে দেয় বইগুলো, ওইগুলো আমার বোন পড়ে পড়ে ওদেরকে শোনাবে, এরকম ছিল আমার বোনের কাজ। আর এই স্কুলে বোন চাকরি নেই, আমাদের এই যেন একটু সচ্ছলতা ফিরে আসে, বোন যেন একটু হেল্প করতে পারে আমাদেরকে, এরকমভাবে। আর ওই ভাইটা তেমন কোনো কাজে যাইতো না, ও খুব মানে ছিল, মানে অলস টাইপের ছিল। আজকে হয়তো ভাই আমার গল্পটা যদি কোনো সময় শুনে তাহলে হয়তো মনে কষ্ট পাইতে পারে, ভাইকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না। হ্যাঁ ভাই, তোমার আপনি আসলে সিনারিওটা বলছেন যে কি কারণে আমার ফ্যামিলি সাপোর্ট করেছে, কি কারণে আমার ফ্যামিলিতে সাপোর্ট ছিল না। মা আপনার হাঁস ফালতো, হাঁসের ডিমগুলোকে মানে জমায় জমায় রাখতো, যে আমাদের পরীক্ষার অমুকের ফিস দিতে হইব, অমুকের স্কুলে বেতন দিতে হইব, অমুকের খাতা কিনে দিতে হবে, এরকম চিন্তা করে মা আলাদা করে ডিমগুলা তুলে রাখতো, একটা ঝুড়িতে জমা করে রাখতো। অমুক তারিখ ওর পরীক্ষা আসতে পারে, মা আবার জানতো, আমার সিলেবাস দেখতো, মা সিলেবাস দেখে পড়তো যে আমার সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা কখন থেকে শুরু হবে, হ্যাঁ কখন আমাকে পরীক্ষার ফিসটা দিতে হবে। তখন আমরা কি করতাম, মাঝে মাঝে যখন তরকারি কম পড়তো ওইখান থেকে ডিম নিয়ে আমরা তরকারি ফাঁকা করে দিতাম, ভাজি করে খেতে চাইতাম। হ্যাঁ মা তখন বুঝাইতো আমাদেরকে, মা হয়তো চাইতো আমাদের খাইতে দিতে, কিন্তু আবার যখন চিন্তা করতো যে এখান থেকে ডিম নিয়ে নিলে তো আমার ওইটা হবে না, আমার এখান থেকে সুপারি বিক্রি করে যদি আমি এটা করে ফেলি তাহলে তো আমার ওইটা হবে না। এই জন্য মা সুপারি, ডিম, আমাদের খোলা এগুলা জমায় রাখতেন আমাদের পরীক্ষার ফিস দেওয়ার জন্য, আমাদের স্কুলে পাঠানোর জন্য। মার কাছে যে এইগুলা পাইছি ওইগুলা পাওয়ার মধ্যে আমরাও খুবই খুশি হইতাম যে দেখো আমি ঠিকই জানি না আমার অমুক তারিখ পরীক্ষা, কিন্তু মা ঠিকই মনে রেখেছে, মানে আমিও নিজে ব্যক্তিগতভাবে সারপ্রাইজ হইতাম। আমি চিন্তা করতাম যে আমার তো অমুক তারিখ স্যারকে টাকা দিতে হবে, তো আমি টাকাটা কোত্থেকে আনবো আমি চিন্তা করতাম। তো যখন এই স্যার টাকাটা চাওয়া শুরু করতো ক্লাসে, এর 1-2 দিন পরে আমি মাকে বলতাম
কারণ কিভাবে মার সাথে উপস্থাপন করতে যাব, মার কাছে তো কোনো টাকা নাই, আমি তো জানি মার কাছে কোনো টাকা নাই, মা কোনো কাছ থেকে টাকা পাচ্ছে না, কোথাও থেকে টাকা আমার আসছে না, তাহলে আমি মার কাছ থেকে টাকাটা নিব, মা তো কষ্ট পাবে, মা তো চিন্তা করবে যে আমি কোথেকে টাকা দিব, একটু মাকে একটা প্রেশার ক্রিয়েট করা হবে। তো আমি এই প্রেশার ক্রিয়েটটা করতে মানে মার কাছে লজ্জিত হইতাম, মানে যাইতে ভয় পাইতাম। কিন্তু আমার অন্য একটা ভাই ছিল, তো ওরা বুঝতো না, ওরা মার কাছে গিয়া অনেক কান্নাকাটি করতো টাকার জন্য, মা আজকে টাকা দিতেই হবে, এমনকি যত টাকা চাঁদা ধরতো এর চেয়ে বেশি চাইতো। ওরা এরকম ছিল, কিন্তু আমি এরকম ছিলাম। তো মা ঠিকই মনে রাখতো পরীক্ষা আছে, তো এইভাবে সুন্দর করে জমা রাখতো ডিম, চাইল্ড ডিম, এগুলো বিক্রি করে আমাদের স্কুলে ফিস দিত। তো আমি স্কুলে যদি পরীক্ষার ফিস আসতো 120 টাকা, তো আমি 60 টাকা বা 100 শুধু 50 টাকা এরকম নিয়ে যেতাম স্কুলে, এর বেশি নিতে পারতাম না। তখন স্যার আমাকে জিজ্ঞেস করতো যে আমাদের তো প্রাইভেট স্কুল, সরকারি না, সূত্র অনুসারে তুমি যদি এভাবে আসো তাহলে তো আমি তোমাকে অ্যালাউ করতে পারবো না। তখন আমি আমার এই চাচার কাছে বলতাম, আমার যে ম্যানেজিং কমিটির সদস্য, তখন রানিং ম্যানেজিং কমিটি ছিল না, তো সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ছিল, ওনার কাছে আমি বলতাম, তো উনি আমাকে একটা স্লিপ লিখে দিত, মানে এই স্লিপটা লিখে দিত যে খুবই গরিব, মানে চাচার লজ্জা লাগতো যদিও, চাচার ভাতিজা আমি, তো এই স্লিপটা লিখে দিত যে ওই ছেলেটা দিতে পারবে না, অক্ষম, তো ওকে একটু বিনা বেতনে অধ্যয়নের সুযোগ করে দেওয়া হোক। তো আমি ক্লাসে গিয়ে এটা অ্যাপ্লাই করার পরে স্যার আমাকে এভাবে সুযোগ করে দিত। আমার মা আমাকে কবিতা আবৃত্তি শিখিয়ে দিত, আমাকে এরকম শিখিয়ে দিত, বক্তৃতা, বক্তৃতা, সাজা আপন মনে অভিনয় করে আমি ক্লাস 6 থেকে 9 পর্যন্ত 4 বছরে প্রথম হয়েছি সাজা আপন মনে অনুষ্ঠানে। আমি মার অভিনয় করতাম, মার কুকার অভিনয় করতাম, মুক্তিযোদ্ধার এরকম মা শিখাই দিত, এরকম অভিনয় করে করে আমি 4 বছরে প্রথম স্থান অধিকার করছিলাম। আর এতে সব সাগরের কাছে আমি খুবই প্রশংসিত ছিলাম। যাই হোক, এক পর্যায়ে আমি যখন ক্লাস 9-এ আসি, তখন আমাদের সংসারের অবনটনটা এত পরিমাণে বেড়ে যায় যে আর সামনে আগানোর কোনো সুযোগ থাকে না। তখন আমার এক চাচা লিভার বাদাসে চাকরি করে, আমার আপন চাচা না, আমার প্রতিবেশী এক চাচা। তো ওই চাচার কাছে একদিন মা শেয়ার করছে যে ছেলেটা রেখে একটা চাকরি টুকরির ব্যবস্থা করে দিতে পারবা। আমি তো অনেক চিন্তা করছিলাম যে আমার এই ছেলেটা মাস্টার হবে, এই ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমি আর কেয়ার করতে পারছি না। ওর বাবা যেহেতু অ্যাবনর্মালের মতোই প্রায়, কারণ এই ফ্যামিলির দিকে তার কোনো নজর নাই, উনি কিন্তু বলতে পারে না কে কোন ক্লাসে পড়ে, কে কোথায় যায়, কে কী খায়, কে কী না খায়, এগুলা উনি এত কেয়ার করে না। যদি ওনার কেয়ার করার ইচ্ছা থাকে, তাকে উনি হয়তো মনে থাকে না, না হলে ওনার হয়তো এবিলিটি নাই দেখে উনি এটাতে এসে ইনভলভ হয় না। তখন ওই চাচা আমাকে একটা ফটোকপির দোকানে নিয়ে কাজ দেয়। ওনার অফিসে কাজ দেয় নাই, কী কারণে উনি মেবি জানে, হয়তো যে কোনো একটা কারণে দেয় নাই, না হলে হয়তো কাজে কোনো সুযোগ ছিল না, বোধহয় দেয় নাই। তো আমাকে একটা ফটোকপির দোকানে কাজে দেয়। এখানে কম্পিউটার আজ থেকে তো অনেক দিন আগে, প্রায় 2010 বছর আগে গল্প, 2009 হ্যাঁ, 2009-এর দিকে আমার মনে পড়েছে। 2009-এর দিকে আমি ফটোকপির দোকানে যাই। হ্যাঁ, 2009-এর দিকে ফটোকপির দোকানে যখন আমি কাজ করতে যাই, তখন আমাকে প্রথমে 1 মাস ট্রায়ালে রাখা হয়েছিল, যে বলছিল তুমি যদি ফটোকপি করতে পারো তখন তোমার বেতন ধরা হবে, এর আগে তুমি আসবা, আমি দুপুরে তোমাকে লাঞ্চ করাবো আর আসা যাওয়ার ভাড়া দিয়ে দেবো। এরকম একটা লোকের সাথে আমার পরিচয় হয়েছিল, দোকানের মালিক। তো মাকে এসে বললাম, মা এই ঘটনা, মার কাছে বললাম যে মা তোমাকে টাকা দেওয়ার মতো কোনো সুযোগ দেখলাম না, তাহলে আমি এখানে যাবো না। মা বললো না তুমি যাও, কেউ প্রথম থেকেই হয় না, মানে বেতন আপনাকে ইন্সপায়ার করতো অনেক বেশি। হ্যাঁ, আমাকে ইন্সপায়ার করতো। আপনার বড় ভাইটা তখন কোথায়? বড় ভাইটা তো তখন এই আমাদের স্থানীয় একটা বাজারে আপনার একটা অরণ্য সুপার একটা বাস কাউন্টার নিয়েছিল। ও আচ্ছা, হ্যাঁ, অরণ্য সুপার বিয়ে শাদী করেনি তখন? না, বিয়ে শাদী তখন করেনি। অরণ্য সুপারের কাউন্টার নিয়েছিল, ও যে টাকা পাইতো মোটামুটি ও নিজেই খরচ করে ফেলতো, আর অল্প অল্প টাকা দিত, মাকে তেমন টাকা দিত না, ওই একটু অলস টাইপের ছিল। ফটোকপির দোকানে যাওয়ার পর আমাকে ওই লোকটা 1 মাস কাজ করায়, কোনো টাকা দেয় নাই। তো 1 মাস পরে আমি ছোটো ছিলাম বিদায়, মেশিনটা ছিল একটু লম্বা, তো আমি ছিলাম ছোটো, তো আমি ওই ফটোকপি মেশিনটাতে ফটোকপি করতে পারতাম না, মানে আমি ফটোকপি দেখতে পারতাম না যে কাজটা কি ঠিক করে রাখা হয়েছে জায়গার মধ্যে নাকি হচ্ছে না এরকম। তো এই জন্য আমি ফটোকপিটা পারতাম না। তো ওই লোকটারই আরেকটা দোকান ছিল, কাপড়ের দোকান। তো উনি বললো যে তুই তো মোটামুটি লেখাপড়া হিসাব জানোস, তো আমার এখানে 3টা কর্মচারী কাজ করে, তুই ওখানে হিসাবটা দেখবি, আর তুই যদি দোকানদারি শিখতে পারস তো এটা তোর ভালো, তুই এখানে কাজ কর। তখন আমি চিন্তা করলাম, আমি তো আসছিলাম কম্পিউটারের কাজটা শিখবো, আর আমার পড়ালেখাটা যেহেতু করি, না এনে তো সুযোগ নাই, যদি চাস তাহলে কাপড়ের দোকানে কাজ করতে পারো। তো ওনার পরে কাপড়ের দোকানে আমি বাধ্য হয়ে লাগে যাই। তো কাপড়ের দোকানে লাগার দিনই থেকে উনি আমার বেতন ধরছে 800 টাকা পাইনি। তো ওনার বাসাতে আমি কাজ করি, প্রায় ওনার দোকানে কাজ করি আমি প্রায় 3 বছরের মতো। আর এই 3 বছর জীবনে, 3 বছরের বয়সে প্রায় 300-400 কর্মচারী আমার সাথে চেঞ্জ হয়েছে। 300-400 কর্মচারী, মানে ওরা চেঞ্জ হচ্ছে কিন্তু আপনি চেঞ্জ হননি? হ্যাঁ, আমি অনেক লয়াল ছিলেন। হ্যাঁ, এখানে চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে এটাই, মানে ওই লোকটা একটু রাগী ছিল, কোনো কাজে ভুল করলে অনেক টর্চার করতো। টর্চারটা এরকম শুধু গালিগালাজও না, এমনকি শারীরিকভাবে আঘাত করতো,
হাত তুলতো, মানে এরকম। আমার উপরেও তোলা হয়েছে 1-2 বার, আর আমার প্রতি উনি ছিলেন, মানে স্যাটিসফাইড ছিলেন, এই জন্য মানে আমাকে কম কম শাসন করতো, কম শাসাইতো, এরকম আর কি। আমি 3 বছর ওনার এখানে কাজ করি, খুব কষ্ট করে কাজ করছি। দুপুরবেলা রোদে হাইটে যায়, ওনার বাসা থেকে ভাত নিয়ে আসতে হইতো সকল কর্মচারীর জন্য। ওনার 12-13 জন কর্মচারী ছিল 2 দোকানে মিলে, সবার জন্য ভাত নিয়ে আসতে হইতো, আমার নিজেরও ভাত নিয়ে আসতাম। উনি আমাদেরকে ভাত আনার জন্য পাঠাইতো আমাকে একটা নামাজের পর। আমি জোহরের নামাজ পড়ে তারপরে রওনা হইতাম ভাতের জন্য। তো ওইখানে গিয়ে দেখতাম ভাত পাক হয়েছে না, অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হইতো, পেটে প্রচণ্ড খিদা থাকতো, চাইলে খাইতে পারতাম না, যেহেতু আমাদের ভাতটা দোকানে এসে খাইতে হইতো, টিফিন বক্সে করে দিয়ে দিত ওনার এসে। তে ওনার যে দোকান মালিকের বাবা ছিল, উনি এখন নাই, উনি আমাকে খুব আদর করতো, বাসায় যাইলে খুব ডাকে টাকে নিত। ওনার বাসায় বিস্কিট টিস্কিট থাকলে ওখানে আমার খাইতে দিত, যে অনেকক্ষণ তো যাবার তো কিছু কাজ না, মেবি সকাল বাসা থেকে আসছস, নিয়ে বিস্কিট টাকা। এভাবে 3 বছর কাজ করি। কাজ করার পরে আমি মানে এমন একটা সেলসম্যানে পরিণত হয়েছি যে ওনার দোকানে এখন আমি সব, মানে ডাকাতে ওনার সাথে মাল নিতে হলে আমাকে আসতে হয়, এরকম। তখন আমি সিনিয়র হয়ে যাই, আর আমার জুনিয়র আরো ছেলে আছে, এরকম। তখন আমি দাবি করলাম যে ভাইয়া এখন তো আমি বড় হয়েছি, তখন আমাদের ফ্যামিলি তো মোটামুটি একটু স্বাচ্ছন্দ্য ফিরে আসে, আমার বেতনটা একটু বাড়ান। আমার ভাইটাও একটু কাজ করে, ওই এই অনন্য সুপারের কাউন্টারে টুকটাক কিছু পাই, ওইখান থেকে যে টাকা পাই মোটামুটি দেয়, আমিও দিই। এভাবে মোটামুটি একটু স্বাচ্ছন্দ্যের দিকে ফিরে আসি, স্বাচ্ছন্দ্যতার দিকে ফিরে আসি। ওই লোকটা আমাকে বেতন বাড়াইতে চাইতেছিল না, খালি বেতন বাড়াইতে চাইতেছিল না, এই কারণে উনি বলতো যে বাড়াবো এরকম করে সময় নিত। আর তখন আমি ক্লাস 9-এ পড়ি, তো আমি স্কুলে যাইতাম না, ক্লাস করতাম না 9-এ, কিন্তু আমি এই যে পরীক্ষার সময় এসে পরীক্ষা অ্যাটেন্ড করতাম। আচ্ছা, হ্যাঁ, পরীক্ষা অ্যাটেন্ড করতাম, এরকম। তো আমার ক্লাস করার সুযোগ হইতো না, উনি আমাকে ছুটি দিত না, আর ছুটি দেওয়ার সিস্টেমও ছিল না। যদি আমি আসে পড়ি তাহলে দোকানটা অফ থাকতো, এরকম আর কি। তো আমি এভাবে যখন চলতে থাকি, তখন আমার এক পর্যায়ে মনে হইলো যে আমি যে কাজ করি এই অনুযায়ী আমার তখন বেতন ছিল আমার 2000 টাকাতে, আমি আরো বেশি পাওয়ার যোগ্য। তো আমি ওনার কাছে অ্যাপ্লাই করি যে ভাই আমাকে আর বেতন দেন। তো উনি বললো যে না, আর বেতন দেওয়ার সুযোগ নাই। তো ওনার যে প্রতিবেশী দোকানগুলো ছিল, একটা মার্কেটে তো অনেকগুলো দোকান থাকে, ওই দোকানের মালিকগুলো আমাকে মানে গোপনে এরকম বলতো যে তুই যদি চলে আসিস তাহলে আমি এত টাকা মাইনে দিব, তো এরকম বলতো। তো আমি এগুলো আর ওনার কাছে প্লে না করে আমি বলতাম যে ভাই আমাকে যদি বেতন আপনি না দেন তাহলে আমি আপনার দোকানে কাজ করবো না, আমি চলে যাব। তখন আমি ওনার কাছ থেকে ছুটতে পারতেছিলাম না, উনি অনেক ড্যারিং ছিল, মানে একটু গুন্ডা টাইপের ছিল। আমি ওনাকে ভয় পাইতাম যে আমাকে উনি ত্যাগ দিত যে তুই যদি আমার দোকান থেকে অন্য দোকানে কাজ করস তাহলে আমি তোরে দেখিস কি করি। তো আমি ছোট মানুষ ছিলাম, ভয় পেতাম। তো আমার যে নেতা চাচু ছিল, ওনার একটা ছেলে ছিল, চাচাতো ভাই, আমার কাজিন, শহরে তো ছোটবেলা থেকে বড়, তো ওনার সাথে তার ব্যক্তিগতভাবে একটা পরিচয় ছিল, উনি ওই ভাইটাকে চিনতো। তো আমি ওই ভাইয়ের শরণাপন্ন হইলাম। আর তখন আমার চাচা পৃথিবীতে নাই, চাচা 2005-এ মারা গেছে। তো ভাইয়ের কাছে শরণাপন্ন হয়ে বলি ভাই দেখো এই দোকানে তো আমি কাজ করতাম, এই ঘটনা, তো উনি আমার বেতনও বাড়া না, ছাড়েও না, তুই আমার সাথে, আমি দেখতেছি। ওই ভাইটা আমার নিয়ে যায় ওই লোকটাকে বলে যে হয় ভাই বেতন দেন, না হলে ওর অন্য কোথাও কাজ করার সুযোগ করে দেন। পরে বলতেছে ভাই দেখেন আমি তো বেতনটা ওর বাড়াইতে চাই, কিন্তু এখন আমার দোকানে যে বেচা কিনাটা হয় এটা দিয়ে যদি আমি চেয়ার বেতন বাড়াই তাহলে আমি মানে পোষাতে পারবো না। তো এটা ছিল তার নাটক। অ্যাকচুয়ালি ও পোষাইতে পারতো, কিন্তু উনি চাইতো যে আমি ছোটো মানুষ, আমি টাকা দিয়ে কী করবো। উনি আমার ফ্যামিলি ম্যাটারটা এত বেশি ভিতর থেকে এসে দমন করতো না। আচ্ছা যাই হোক, পরে বড় ভাই রাগ করে আমাকে ওইখান থেকে নিয়ে যায় যে না, ও অন্য কোথাও কাজ করবে, আপনি ওর দাবি দাবি ছেড়ে দেন। তো ওই লোকটা আমাকে লাস্ট পর্যায়ে অসহায়ের মধ্যে একটু হাত বাড়াইলো, আমার দিকে হাত বাড়াই বললো যে যা ঠিক আছে, তোকে আমি ছেড়ে দিলাম, অন্য দোকানে কাজ করতে পারবে, তবে তোর প্রতি আমার একটা রিকোয়েস্ট, এই যে আমাদের শপিং মলটা আছে, এই মলের কোনো দোকানে তুই কাজ করিস না। তাকে তোর যদি আমি ওই দোকানগুলোতে দেখি, এই দোকানগুলোতে দেখি আমার খুবই কষ্ট হবে। তুই আমার ছিলি, এখন নাই, আমার কাস্টমার গুলো ওখানে ডাইভার্ট হয়ে কেন ছাড়লেন? মানে আপনাকে তো খুব বিশ্বাস করতো, শুধু লাভ পাওয়ার জন্য না, আমার তো ফ্যামিলি চলতেছিল না, ওই তো মানে বেশি অর্থ পাওয়ার জন্য। হ্যাঁ, সেটাই তো, আমার একটু বেনিফিট, আমার একটু এক্সট্রা স্যালারি দরকার। আমার মাকে আমি একটু বেশি দিতে পারতাম না, এই জন্য আমার পড়ালেখার খরচটা চালায় দেখা গেছে ভাড়া দেওয়া যেত না, এই জন্য আমি ছাড়লাম। তো এর পর্যায়ে আমার আরেকটা পরিচিত ছেলে ছিল, আমাদের সাথে পাশে দোকানে চাকরি করতো, ও আমাকে স্টেশন দিয়ে মানে আমাকে বললো যে একটা দোকান আছে, তুমি যদি কাজ করতে চাও তো আমি আলাপ করাই দেবো অন্য মার্কেটে। তো ওই দোকানটার সাথে আমার আলাপ করাই দেয়। ওই লোকটা একটা কোচিং সেন্টার চালায়, এলিগেন্ট কোচিং সেন্টার নামে একটা মাদ্রাসা কোচিং চালায়। ওই দোকানের মালিকটা একটা পাঞ্জাবির দোকান, পাঞ্জাবি মেলা দোকানের নাম। তো ওই পাঞ্জাবি মেলা দোকানের মালিকে আপনার সকালে কোচিং করায়, বিকালে আইসা দোকানে বসে।
এমনকি বিকালে ক্লাস করাইলে সকালে দোকানে বসে, দোকান বন্ধ থাকে এই লোকের জন্য। তখন আমাকে বললো উনি, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে কন্টিনিউ দোকানে রাখবো, তুমি কত টাকা বেতন চাও? আমি 5,000 টাকা দাবি করলাম, উনি আমাকে 4,000 টাকা বেতনে রাখলেন। ওখানে আমি 2,000 টাকা পাইতাম, উনি আমাকে 4,000 টাকা বেতনে রাখলেন। আমার অবর্তমানে হয়তো ওই ছেলেটা আমার কথা অনেক প্রশংসা করেছিল যে ছেলেটা খুব সেলসে ভালো বা কথাবার্তায় খুব গোছালো। প্রথম দিন এসে আমাকে বললাম, সালাম করলাম, সালাম করে আমাকে বললাম যে মা এই কথা, আমি তখন পড়ালেখার খরচ চালাও পরে আপনাকে অনেক টাকা দিতে পারবো। মা অনেক খুশি হইলো, বললো দেখো বাবা, আমি চাই না তুমি কামাই করে আনি আমার খাও, আমি চাই তুমি পড়ালেখা করে তোমার পড়ালেখার বাকি সময়টাতে তুমি চাকরি করো বা কোনো কিছু করে আমাকে একটু ইনকাম করে দাও, কিন্তু তুমি পড়ালেখা ক্ষতি করে কিন্তু তুমি চাকরিটা করলে আমি খুশি না। তখন আমি চিন্তা করলাম, যা আমার জীবনে না হয় পড়ালেখা না হইলো, আমার তো আর 2টা ভাই আছে, ওই 2টা ভাই পড়ালেখা করবে, আমি চাকরি করব, চাকরি করিয়া আমার মারে টাকা দিব, মানে যাতে আমার মার ভাইদের কাছে লজ্জিত না হইতে হয়। ভাইরা যখন পিস চাবে, বেতন চাবে, মা দিতে না পারলে মা তো লজ্জা পায়, মার কষ্ট লাগে, তো আমি কষ্টটা মাকে হতে দেবো না। তো এইভাবে আমার কিছুদিন যায়, যাওয়ার পর আমার এসএসসি পরীক্ষা, আমি এসএসসি পরীক্ষার্থী। ওকে, তো আমি এসএসসি পরীক্ষার্থী হিসেবে অ্যাটেন্ড করব, এসএসসি পরীক্ষার্থী হিসেবে অ্যাটেন্ড করলাম। তো 1 মাসের ছুটি নিলাম দোকান থেকে নিয়ে, ওই 1 মাস আম্মা অনেক আমাকে কেয়ার করলো। আর 1 মাস কেয়ার করার পরে আমি পরীক্ষাটা দিলাম। পরীক্ষাটা দেওয়ার পরে আমার সবগুলা সাবজেক্টে রেজাল্ট ভালো আসছিল, ইংলিশে আমি ফেল করছিলাম। আর ইংলিশে ফেল করার কারণ ছিল আমি 5 পড়তে পারছিলাম না। হয়তো আমি কারণ হিসেবে এটা দাঁড় করাতে পারবো, কিন্তু আমার মা এটা মাইনে নিতে পারছিল না যে 5 পড়তে পারছো না এই বিদায় কি তুমি রেজাল্ট খারাপ করবা, অন্তত তুমি ফার্স্ট তো করবা। তো মা অনেক কষ্ট পাইছিল আমার রেজাল্ট হওয়ার দিন। আর আমি আগেই জানতাম আমার রেজাল্টটা এরকম হইব, এই জন্য আমি যেদিন রেজাল্ট হইব এই দিন বাসা থেকে পালাইছিলাম বলতে আমি 1 দিনের জন্য বা 5 দিনের জন্য মার অভিমানটা বাংলা পরে ফিরবো এরকম চিন্তায় আমাদের প্রতিবেশী আরেকটা আমাদের উপজেলা আছে, তারা এলাম কিশোরগঞ্জের একটা উপজেলা, আমি ওই উপজেলায় ওই দিন রেজাল্টের দিন সকালেই ফালাইয়া যাই, মানে দোকানে না যায়। দোকানের ভাইকে কিছু বলি নাই, দোকানের ভাই তো অনেক খুশি যে আজকে রেজাল্ট হবে আমার, আমি রেজাল্ট পাস করলে উনি নিজের তরফ থেকে মিষ্টি বিতরণ করবে এরকম আর কি। তো আমি পলায় যাই, তাড়ালে পলায় যাই। আমি ইংলিশ পরীক্ষাটা খারাপ দিছি, এটা আমি নিজে আগে থেকে জানতাম। তো আমি ওইখানে পলায় যাওয়ার পরে তো রেজাল্ট হয়, রেজাল্ট হওয়ার পরে মা তো বুঝছে রেজাল্ট পাইছে, পায় মা মানে আমাকে দোষারোপ করে নাই, কারণ মা তো জানতো আমার বিষয়টা যে আমি প্রাইভেট পড়তে পারতাম না, আমি ভালো বই পাইতাম না, আমি ভালো গাইড পাইতাম না, ভালো সাজেস্ট কেউ ছিল না। মা পর্যন্ত 9 পর্যন্ত বসছে, এসএসসি বিষয়টা এতটা বুঝতো না, এই জন্য আর কি মা অতটা হার্ডলি না নিয়ে আমাকে বাসায় ব্যাক করার জন্য, মানে তখন আমি একটা মোবাইল চালাইতাম, নকলা নাম মোবাইলটার, এরকম একটা মোবাইল চালাতাম। মা ওই মোবাইলে অনেকবার কল করছে, আমি সুইচ অফ করে রাখছিলাম। পরে এক সময় মনে হইলো যে মা তো মনে হয় আমাকে অনেক খুঁজছে, রাত হয়ে গেছে 11টা, মা মনে হয় আমার জন্য কান্না করতেছে। তো মামা কান্না করতেছে, মাকে চিন্তিত রাখা হয়তো ঠিক হবে না, আচ্ছা একবার হ্যালো বলে দেখি কি বলে মা, যদি রাগান্বিত হয় তাহলে আমি আসবো না, আর যদি মা দেখি সফটলি কিছু বলে তাহলে আমি ব্যাক করবো। এরকম একটা থিঙ্ক নিয়ে আমি মার সাথে কথা বলছি রাত 11টায়। হ্যালো মা, তুমি শুনতে পাচ্ছ আমায়? মা বললো যে বাবা, তুমি রেজাল্ট খারাপ করছো বলে কি বাসা থেকে চলে যেতে হবে? পৃথিবীতে কি রেজাল্ট অনেকেই খারাপ করে না? আমি তো এমনও শুনছি মানুষ 3বার ফেল করে নবায়ন করে পরীক্ষা দেওয়াস করে, রেজিস্ট্রেশনের ম্যাচ চলে যায়। তোমার তো মাত্র 1বার হয়েছে, তা তুমি এমন করলা কেন? তুমি কালকে বাড়িতে আসো, আইসা আবার আরেক বছর পরে পরীক্ষা দিবা, তুমি প্রিপারেশন নাও। এরকম কথাবার্তা মা অপর প্রান্ত থেকে বলতেছিল। তো আমি শুনে এত খুশি লাগছিল আমার, যে আমার মা পৃথিবীর সেরা মা, আমার মা মানে আমাকে অনেক ভালোবাসে, বা আমার মার মতো সব মা হইলে এমন আরও সব ছাত্রের জীবনে এরকম সাফল্য বই আনতো। এর মধ্যে বড় ভাইটার একটা চাকরি হয়, সে একটা বাইনাজে চাকরি পায়, আর এটা আমার মামার মাধ্যমে। হ্যাঁ, তো আমার মামার মাধ্যমে চাকরি পাওয়াতে ও ভালো টাকার মাইনে পায়, আর আমিও যেহেতু কাম করছি, আবার আমি ওই দোকানটাতে কন্টিনিউ করতেছি। এমন তো অবস্থায় তো আমি পরবর্তীতে আবার রেজাল্ট পরীক্ষা দিলাম। পরবর্তীতে আমি আবার পরীক্ষা দেওয়ার পরে আমি ওই বিষয়টারই সাবজেক্ট কোড ভুল করলাম পরীক্ষাতে। সাবজেক্ট কোড ভুল করার পরে আবারও আমার রেজাল্টটা খারাপ আসে। রেজাল্টটা খারাপ হওয়ার পরে এখন মার কাছে কিভাবে কামব্যাক করবো এটা আমি নিয়ে খুবই চিন্তিত ছিলাম। কিন্তু যাই হোক, যে কোনো এক পর্যায়ে এবার আর পালাইলাম না, পালানিটা বুক আমি বুঝতে পারছিলাম। তো এইবার সরাসরি বাসায় চলে আসলাম, আর মার কাছে বললাম যে মা, আমি এটা মেবি ভুল করছিলাম, পরীক্ষাটা আমি অনেক ভালো দিছি। পরে মা কি বলবো, কান্নাকাটি করলো কিছুক্ষণ, যে তোমার জীবনে কেন এমন আসবে, তোমার আরো তো ভাই বোন পড়ালেখা করছে, সবাই তো 1 চান্সে পাস করছে এবং ভালো রেজাল্ট করছে। এরকম তো কষ্ট পাওয়ার পরে তখন আমি চিন্তা করছি আমি আর পড়ালেখা করবো না, আমি চাকরিটা কন্টিনিউ করবো, আর আমার ভাইদেরকে হেল্প করবো পড়ালেখা করতে, ওদেরকে পড়ালেখা করাবো, এরকম চিন্তা করছি। তো আমার মা এটাতে রাজি না। আমার মা বলতেছে আবারও তুমি পরীক্ষা দিবা, আর এখন পরীক্ষাটা দিবা তুমি দোকানে না গিয়া, দোকানে তোমার যাওয়া লাগবে না, আর কোনো দোকানে যাবে না, তুমি কোনো চাকরি করবে না, তুমি বাড়িতে থেকে পরীক্ষা দিবা। তখন আমি আমার মাকে বললাম, আম্মা একটাই তো সাবজেক্ট,
শুধু ইংলিশ। তো আমি 6 মাস অন্তত দোকানে যাই, 6 মাস পর থেকে আমি আবার ভালো করে পড়ালেখা করবো। আমি তাইলে তোমার উপরে এইভাবে ছাড়বো, তুমি আমাকে কথা দিবা যে তুমি এবার রেজাল্টটা ভালো করতে যাচ্ছ বা তুমি ভালো মাস্ট করবাই, তাইলে আমি তোমাকে দোকানে যাইতে দিব, নাহলে তোমাকে আমি আর দোকানে যাইতে দিব না। তখন মার কাছে অভাবটা একটু গুছায় গেছে, কারণ বড় ভাইটা চাকরি পাইছে, বোনটাও হেল্প করে, বোনটা পাটাকার পড়া। তো ও অনেক সবরি মানুষ ছিল, খুব সঞ্চয়ী ছিল। ও আপনার এই মুষ্টির চাইল জমায় রাখতো, রাইকা ওর মানে এই করতো, পড়ালেখার খরচ চালাইতো। যাই হোক, তখন আমি তৃতীয়বার যখন আবার পরীক্ষা দিব এসএসসি, তখন 2012 সালে প্রথম আমি 2010-এ পরীক্ষা দিই। তো 2012 সালে পরীক্ষা দিব, তখন আমি চিন্তা করলাম যে আমি অবশ্যই সাকসেস হব। আমি 6 মাস পরে না, আমি 3 মাস বাকি থাকতে ফর্ম ফিল আপ করার পর থেকে দোকান ছেড়ে দিছি। 3 মাস বাড়িতে চলে আসছি। টাকাটা প্রয়োজন ছিল, তারপর দোকান ছেড়ে দিই। হ্যাঁ, টাকাটা প্রয়োজন ছিল, তারপর আমি দোকানটা ছেড়ে দিছি মার ইচ্ছায়। মার ইচ্ছা ছিল আমার এবারে রেজাল্টটা ভালো করতেই হবে, আর এই আমি রেজাল্ট ভালো করি, এটা আমার কাছে আমি চ্যালেঞ্জ করছি, যে কথা দিছি, চ্যালেঞ্জ ঠিক না, মাকে আমি কথা দিছি যে আমি এবার রেজাল্টটা ভালো করবো। আর মার এই অনুপ্রেরণায় আমি তৃতীয়বার, এক পর্যায়ে আমি পড়ালেখা করবোই না এরম নিয়ত করে ফেলছিলাম, কিন্তু মার অনুপ্রেরণায় আবার আমি তৃতীয়বার পরীক্ষা দিতে প্রস্তুতি নেই। এভাবে মা কষ্ট করতে করতে আমি এক পর্যায়ে পরীক্ষা অ্যাটেন্ড করলাম এবং খুব ভালো মার্কে পাস করলাম। আর এতে রেজাল্টটা তো মার জন্য। কত সালে দিলেন আপনি? 12 সালে পাস করছি। 2012 সালে এসএসসি পাস করে তারপরে আমি ওই পাঞ্জাবিওয়ালা দোকানটাতে আবার অ্যাটেন্ড করলাম। ওই লোকটা আমাকেই তো চাইতো, আবার ফিরে যাইতাম আমি, আর উনিও আমাকে নিয়ে দোকানটা চালাইতো। তো এর মধ্যে 2012 প্লাস 13, 14, 15 পর্যন্ত আমি ওনার দোকানে কাজ করি আর পড়ালেখা কন্টিনিউ করি, ইন্টারমিডিয়েট করি। আমি ইন্টারমিডিয়েটে এক চান্সে পাস করি, আর ইন্টারমিডিয়েটে খুব ভালো রেজাল্ট করি, আর এটার পিছনেও মার অবদান ছিল। আর ওই লোকটা আমাকে কলেজে মানে খরচটা বহন করতো, ওই মালিকই আমার কলেজে খরচটা বহন করতো। মা শুধু আমাকে সাপোর্ট দিয়ে যেত যে পড়ো। আর এইভাবে আমি পড়তে ইন্টারমিডিয়েটটাও আমি পাস করি 2014 সালে। 2014 সালে ইন্টারমিডিয়েট পাস করার পর আমি আপনার এতে এই টপ 10-এর একটা নিয়োগ দেখি। টপ 10 একটা প্রাইভেট কোম্পানি, সারা বাংলাদেশে তার একটা 46টা শাখা আছে। ওইটার মালিকটা আমাদের কিশোরগঞ্জেরই টপ 10। তো এই কিশোরগঞ্জের মালিকের দোকান টপ 10। তো এখানে একটা সার্কুলার আসে, আমাদের কিশোরগঞ্জে একটা টপ 10 মার্ট নামে একটা শাখা হবে, এখানে কোম্পানির শোরুম, এখানে বেশ কয়েকজন লোক নিয়োগ দিবে। তো টপ 10-এর যে আগে একটা ছোট্ট দোকান ছিল টপ 10-এর কিশোরগঞ্জে, ওখানে যারা কাজ করতো ওদের সাথে আমার একটা ভাই-বাঁধার সম্পর্ক ছিল, যেহেতু আমি সেলসের সাথে জড়িত ছিলাম। ওনারাও সেলস করতো, প্রোডাক্ট সেল করতো, কাপড় সেল করতো, ওনার সাথে একটা ভাই-বাঁধার সম্পর্ক ছিল। ওনাদের মাধ্যমে আমি ওইখানে অ্যাপ্লাই করি যে কীভাবে করতে হবে। তো আমি ওখানে অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই করার পর আমি আপনার এইখানে চান্স পাই, এই টপ 10 মাঠে ইন্টারভিউর মাধ্যমে আমি চান্স পাই। আর ইন্টারভিউয়ের দিন আমি যেদিন আসবো, তখন মার কাছ থেকে জানতে চাইছিলাম যে মা, আমি যদি নার্ভাস হয়ে যাই তখন কি করব। তো উনি বলতেছিল যে নার্ভাস তুমি হবা না, নার্ভাস যদি হও তাহলে তো কাজে তুমি অ্যাটেন্ড করতে পারবা না, তুমি ফেল হবা। তুমি নার্ভাস যেন না হও, এই জন্য তুমি সবসময় আল্লাহর নামটা স্মরণ রাখবা। আর তুমি দ্বিতীয়ত হচ্ছে এই আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবা, তোমাকে যখন ডাকা হবে এর আগে থেকে তুমি কীভাবে কথা বলবা, আর যে তোমাকে ইন্টারভিউ নেবে তার মোটিভেশন বুঝে তুমি কথা বলবা, যে উনি কি জানতে চাচ্ছে। তুমি আগে বারে কোনো মা নানানভাবে মা আমাকে সাজেস্ট করে দিল। তো মা তখন থেকে মা বুঝতে পারতো যে কীভাবে আমি ওইভাবে গিয়া ইন্টারভিউটা অ্যাটেন্ড করলাম। তো আমি অ্যাটেন্ড করার পরে আমার এখানে কাজ করার আমি সুযোগ পাইলাম। সুযোগ পাওয়ার পরে তো ভালো, প্রাইভেট কোম্পানি একটা টপ 10। তো এখানে আমার বেতন ধরা হয়েছে প্রথমে 8,000 টাকা। এটা 2015-তে আমি ঢুকি 8,000 টাকা বেতনে টপ 10 মাঠে। টপ 10 মাঠ আমাদের কিশোরগঞ্জ শাখায়। ওখানে আমি 2015-তে যখন ঢুকি, তখন আমার বড় বোন দুইটার বিয়ে হয়ে যায়। বড় বোনটার বিয়ে হয় আমি টপ 10-এ ঢোকার 1 মাস আগে। আপনার বাবার কথা কি বলছিলেন? বাবা কি মারা গিয়েছেন? না, বাবা মারা যায় না, বাবা আছে, অসুস্থ অবস্থায় হলো, এখনো আছে। হ্যাঁ আছে, কিন্তু বাবা এখনো বুঝে আমি সজীব, আমি কামাই করতেছি, আমি এটা করতেছি না, এটা করতেছি, এটা বুঝে, কিন্তু আজকের কথা কালকে মনে রাখতে পারে না, এরকম একটা অবস্থায় আছে। হ্যাঁ এরকম। এবং আপনারা কি বাবাকে অবস্থায় বাবাকে সাপোর্ট দিচ্ছেন? বাবার যেটা বাবা আমাদেরকে এখন এতটা ফেভার করে, এখন মানে মার মতো বাবা আমাদের অপেক্ষায় থাকে যে রাত্রে আমরা কখন ফিরবো, কি করব। যদিও ছোটবেলা বাবার কাছ থেকে অনেক শাসন ভরা চোখ দেখতাম বাবার, মানে বাবাকে। এটা একটা আজকের এই গল্পটা আপনারা যারা শুনছিলেন, আমি যেটা বলবো, এটা একটা স্রোতহীন একটা বদ্ধ গল্প। এবং এই গল্পে সাধারণত জীবন গল্পে যে পরিমাণ মার কাট একটা রমরমা সিনেমাটিক এনভায়রনমেন্ট থাকে, সেটা নাই। গত গল্পেও কিন্তু এরকম একটা ছিল না। এবং এই শান্ত জীবনগুলো আমাদের সবার জীবনের সাথেই মোটামুটি কম বেশি মিলে যায়। কেন এই গল্পটা আমি প্রচার করলাম, তার আগে আমি ওকে জিজ্ঞেস করতে চাই,
আপনি তো এখন পেশাতে আছেন, পয়সা রোজগার করছেন, আপনার ভাইও পেশাতে আছে, মোটামুটি সচ্ছল একটা পরিবার। বাবা এরকম অবস্থায় থাকলেও আপনাদের পরিবারে একটা শান্তি আছে, এটা আমি যেটা বুঝতে পারছি আগের তুলনায়। তো আপনি গল্পটা কেন বললেন? আমি গল্পটা এখানে বললাম এই কারণেই যে বাবাদের সন্তানের সাথে কেমন সম্পর্ক থাকার উচিত। আমাদের ছোটবেলা আমরা কি গ্যাপটা পাইছি বাবার কাছ থেকে, আমরা এই গ্যাপটা পাইছি যে বাবার ভালোবাসাটা আমরা ছোটবেলা পাই নাই, আর এতে আমাদের জীবনে অন্ধকার নেমে আসছিল বাবার ভালোবাসা না পাওয়ার কারণে। আর বাবার কিছু ভুল সিদ্ধান্ত ছিল যেগুলোর কারণে আমাদের সংসারটা মানে ভেঙে যায়। আমি লিসেনারদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যেন পৃথিবীর কোনো বাবা যেন মানে এরকম না হয় অন্তত, যে আমার বাবার মতো। কারণ আমার বাবা শুধু ভুল সিদ্ধান্ত নিত এটাও না, আমাদের উপরে টর্চার করতো এটাও না। বাবা কিন্তু আমাদেরকে বাবার যে দায়িত্বটা ছিল এটা কখনো পালন করতে পারে নাই, আর এই বাবার গ্যাপটা মাই পূরণ করতো। এটা আপনি যেটা বলেছেন, আপনার মা একটা অসাধারণ মা ছিল, সেটা আমি নিশ্চয়ই বুঝতে পারছি, কিন্তু বাবার ওই জায়গাটা থেকে দুইটা ঘটনা ঘটতে পারতো। আপনি এটা যেটা বলেছেন সেটা উচিত না, আপনার মনে কষ্ট আছে, কিন্তু দুটো ঘটনা ঘটতে পারতো, সেটা আজকের গল্পের একটা লেসন আমি মনে করি। একটা হচ্ছে যে আপনার মা হাল ছেড়ে দেন নাই, এবং আপনারা দুই ভাই, সেই দুই ভাই বিশেষ করে আপনি কোনো ভুল করেননি। আপনার বড় ভাই সৌদি আরবে গিয়ে ভুল করুক বা যেটাই করুক না কেন, বাংলাদেশে ব্যাক করা এবং সৌদি আরবে আবার চেষ্টা করা, আপনাদের মতো একটা ফ্যামিলি থেকে পয়সা কড়ি ইনভেস্ট করে আবার নতুন করে দাঁড় করানোর চেষ্টা করা, এগুলো ভুল থাকলেও শেষ পর্যন্ত আপনারা একটা কিনারা করতে পেরেছেন আয় রোজগারের দিক থেকে যদি বলি, বা ফ্যামিলিটাকে একটা সম্মানের জায়গায়, পূর্বের তুলনায় একটা সম্মানের জায়গায় নিয়ে আসার জন্য, এবং সেটার পেছনে আপনার মায়ের ভূমিকা অন্যতম। কিন্তু দিন শেষে এসে এই যে বাবা এত অন্যায় করেছে, বাবা এখন বিছানায় পড়ে আছে, গতকালকে কি ঘটেছে সেটা আজকে মনে রাখতে পারে না, তারপর আপনার বাবাকে ফেলে দেননি। বাবার প্রতি সে সম্মানটুকু আপনারা দেখিয়েছেন, আপনার মা সে সম্মানটুকু দেখিয়েছে। আমি এই কথাটা এই কারণেই বলছি যে সংসার যদি এতগুলো মানুষকে নিয়ে হয়, 8-10 জন মানুষ, তার মধ্যে একজন মানুষ, এক মানুষ হন এক এক রকমের, একজন মানুষ ফেল করেন, একজন মানুষ সংসারটাকে ধরে রাখার চেষ্টা করেন, একজন মানুষ সামনে দেখেন, একজন মানুষ পেছনে টেনে ধরেন। সবকিছু মিলিয়ে এই সংসারটা হচ্ছে একটা বহুমাত্রিক যুদ্ধ, এবং এই যুদ্ধে একজন মানুষের সিদ্ধান্তের কারণে পুরো সংসারটা অনেক সময় পথে বসে যেতে পারে। বাট কেউ না কেউ শক্তভাবে হাল ধরে থাকেন, তিনি হাল ছাড়তে চান না, তিনি নিরাশ হতে চান না। আপনার মা নিশ্চয়ই খুব শিক্ষিত না? শিক্ষিত কি কোন ক্লাস পর্যন্ত? আমার মা মাত্র ক্লাস 9 পর্যন্ত পড়ছে। কিন্তু তিনি যে মোটিভেশনগুলো দিয়েছেন এই ছেলেটাকে পড়াশোনা করানোর জন্য, একবার ফেল করলো, আরেকবার পরীক্ষা দাও, সেকেন্ড টাইম সে আপনার ইন্টারমিডিয়েটে এক চান্সেই পাশ করলো, এখন সে 8-10 হাজার টাকা মাসে রোজগার করছে। একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের গল্প, এবং সেই গল্পে হার না মানা গল্প। আমি বরং এই গল্পটাকে একটা স্রোতহীন নদীর সাথেই তুলনা করি বা পুকুরের সাথেই তুলনা করি না কেন, এটা বাংলাদেশের অসংখ্য মানুষের জীবনের গল্পের সাথে মিলে যাবে। সেই অর্থে আজকের এই জীবন গল্পটাতে আমরা একটা জিনিসই দেখতে চাই, যে কিছুদিন আগেও যখন আমাদের সোশ্যাল মিডিয়াতে খুব নেগেটিভ জিনিসগুলো ভাইরাল হয়, আমরা যখন দেখি যে একটা অসুস্থ বৃদ্ধ মানুষ সংসারে, সে হয়তো তার হয়তো স্পেশাল টেক কেয়ার প্রয়োজন, যেটা বাচ্চাদের জন্য প্রয়োজন হয়, এই মানুষটা পুরো জীবনটাই দিয়ে গেল সংসারে, কিংবা একটা ভুল করেছে, কিংবা যাই করুক না কেন, তখন ওই মানুষটাকে ধরে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। কিছুদিন আগে এরকম একটা ঘটনা ভাইরাল হয়েছে, আপনারা জানেন কিনা, যে বাবা কোটি টাকা দিয়ে বাড়ি বিক্রি করেছে সন্তানদের জন্য, সে ভাগ বুঝিয়ে দিয়েছে, সেই বাবাকে রাস্তায় ফেলে গেছে। পরে তাকে, ছেলেটাকে ডাকা হয়েছে, সেটা মাছরাঙা টেলিভিশনে নিউজ হয়েছিল, আপনারা জানেন নিশ্চয়ই। তো এই যে ঘটনাগুলো, এগুলো এখন সোশ্যাল মিডিয়াতে আসে মানেই এগুলো এখন ঘটছে, বিষয়টা এরকম না, এগুলো অহরহ ঘটে, এবং এগুলো আমাদের সেভাবে হয়তো লাইমলাইটে আসে না, কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন অনেক বেশি লাইমলাইটে আসে, এবং এগুলো আমাদেরকে দেখে এগুলো আমাদেরকে অসুস্থ করে দেয়। আমরা শুধু একটা কথাই বলতে চাই, যে সংসার বা জীবন মানেই এরকম নয় যে একজন মানুষ ভুল করলেই বা একজন মানুষ অন্যায় করলেই বা পরিবারের যে কেউই হোক না কেন, যেটাই হোক না কেন, সেই মানুষটা যখন বিপদগ্রস্ত তাকে ফেলে দিতে হবে, কিংবা তার কথা না ভাবলেও চলবে। আপনার মনের মধ্যে নিশ্চয়ই অনেক বড় একটা কষ্ট আছে বাবাকে নিয়ে, যে বাবা আমার সাথে ছোটবেলায় এরকম আচরণ না করলেই পারতো, কিন্তু একবারের জন্য আপনি কি বাবা হয়েছেন এখনো? আপনি কি বিয়ে করেছেন? করেন? আমি বিয়ে করি। বিয়ে না করলে তো বাবা হওয়ার প্রশ্নই ওঠে না। একটা উদ্ভট কোশ্চেন করে ফেললাম, তারপরেও বলি, সেটা হলো যে আপনি যেদিন বাবা হবেন, যেদিন আপনি সন্তানের পিতা হবেন এবং আপনার সন্তানটা বড় হবে, তখন আপনি বাবাকে কিছুটা হলেও বুঝবেন। আচ্ছা, ঠিক। তার আগ পর্যন্ত বুঝবেন না যে বাবা কেন, এক একজন মানুষের আচরণ এক এক রকম। বাবা কোন টেনশন থেকে আপনাদেরকে জেরা করত, বাবা কোন টেনশন থেকে আপনাদের উপরে, আপনার কাছে যেটা মনে হচ্ছে টর্চার, সেই টর্চারটা করতো, তার আগ পর্যন্ত বুঝবেন না। তবে এটা ঠিক
যে ভুলের জায়গাটায় আপনার বাবাকে আরেকটা বিয়ে করেছেন? না 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 বিয়ে করেননি। আপনার বাবার কি আরেকটা সংসার ছিল? না 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 তাহলে আপনার বাবার আসলে সেই অর্থে কোনো ভুলই নাই। হ্যাঁ, আপনার বাবা যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেই সিদ্ধান্তগুলো যুগপৎ ছিল না, না। সেই সিদ্ধান্তগুলো হয়তো আপনাদের মনের মতো হয়নি, না। কিন্তু সেই সিদ্ধান্তগুলো তার নিজের জন্য ছিল না, না আমাদেরকে বড় করার জন্য ছিল। আপনাদেরকে বড় করার জন্য ছিল, আপনাদেরকে রাইট পথে নেয়ার জন্য ছিল। ছিল। সুতরাং বাবার প্রতি সম্মান কখনোই কমানো না যাবে না। আমরা এখনো পর্যন্ত কমাইনি। কমান, এটাই আমি বলতে চাই যে বাবা সফল নাই হতে পারে, মা সফল নাই হতে পারে, কিন্তু এই দুজন মানুষের কোনো বিচার হয় না, এই দুজন মানুষের কোনো বলা যেতে পারে যে তাদেরকে জাস্টিফিকেশন আনা যাবে না। তবে হ্যাঁ, কিছু কিছু কেস থাকে খুবই এক্সেপশনাল, যেটা ওই যে বলে না যে আইএমএ জাহিলিয়া যুগের সময়ে আমরা একেবারে শেষ জামানায় চলে এসেছি, অভাবনীয় ঘটনা ঘটে। হ্যাঁ, আমাদের একটা আমি যদি ভুল না করে থাকি সম্ভবত একটা হাদিস যে সেদিন পড়ছিলাম এরকম, যে পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন যাকে মারা হচ্ছে, কেন মারা হচ্ছে সে বুঝবে না, যে মরে গেল সেও বুঝবে না, এবং একই সাথে যে মারছে সেও বুঝবে না তাকে কেন মারছে। সো এরকম একটা সময় আমরা বসবাস করছি। তো সেই জায়গাটা থেকে শুধু এটুকুই বলার আছে যে আমরা যেন আমাদের এই ফ্যামিলি রুলসের জায়গাটাতে, ফ্যামিলি এথিক্সের জায়গাটাতে বাবা মায়ের প্রতি সম্মানটা যেন কমিয়ে না দিই। দিন শেষে একটা কথা আমরা সবাই যেন মনে রাখি, এই যে আমরা এত পরিশ্রম করছি, এই যে আমরা এত কষ্ট করছি, কিসের জন্য করছি বলেন তো? একটার জন্যই করছি, একটা জিনিসের জন্য। খুব ঠান্ডা মাথায় যদি আপনি চিন্তা করেন, সেটা হচ্ছে আপনার সবচেয়ে কাছের মানুষগুলো, যে তাদেরকে হ্যাপি করা, এবং সবচেয়ে কাছের মানুষরাই হচ্ছে পরিবারের মানুষ। কারণ আপনি যখন বিপদে পড়বেন তখন দেখবেন এই মানুষগুলো আপনার জন্যই করবে। দূরের মানুষ পরে করে, কাছের মানুষ এরাই। সুতরাং আপনি জীবনে যাই কিছু ইনভেস্ট করেন না কেন এই মানুষগুলোর জন্য করেন, এবং সেদিক থেকে সবচেয়ে কাছের মানুষ হচ্ছে বাবা এবং মা, রক্তের বাঁধন যাদের সাথে। অনেক ভালো থাকুন।